হ্যালো, আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আজকের টপিক ভিত্তিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিকের শিরোনাম দেখে বুঝতে পাচ্ছেন টপিকটি কী সম্পর্কে হচ্ছে। এটা মূলত প্রাইমারি ফ্রি ফুল কোর্সের টপিক ভিত্তিক ক্লাস 11। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম প্রাইমারির ফুল কোর্স আমরা এখানে করাবো একবার টপিক ধরে ধরে। তার ধারাবাহিকতায় আজকের যে সাধারণ জ্ঞানের ক্লাসটি সেটা হচ্ছে সংবিধান ও সরকার ব্যবস্থা। সংবিধান ও সরকার ব্যবস্থার উপরে আজকে একটি ধামাকা ক্লাস হবে ইনশাল্লাহ। তবে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ থাকতে হবে, ইভেন এখানে কানেক্ট থাকতে হবে। আর আমার ক্লাসে যারা লাইভে উপস্থিত না থেকে শুধু রেকর্ড ক্লাস করে তারা কিন্তু অত একটা উপকৃত হয় না। সুতরাং ক্লাসে লাইভে আপনাকে কানেক্ট থাকতে হবে আর এই ক্লাসটি দ্রুত শেয়ার করে দিতে হবে, এবং যাতে হাজার হাজার ভাই বোন, বেকার ভাই বোন আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখতে পারে এবং সর্বোচ্চ কমন পেতে পারে। তো আপনাদের সাথে আছি আমি সোহেল আহমেদ। অবশ্যই ক্লাসটি শেয়ার করে দেন, খুব দ্রুত শেয়ার করে দেন। আর কে কয়টা শেয়ার করেছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনি কি 10টা 20টা বা 5টা 8টা 10টা কয়টা শেয়ার করেছেন আমি একটু দেখতে চাই। আমাদের সাথে অলরেডি অনেক ভাই বোন জয়েন করে ফেলেছেন, প্রায় প্রায় 200 ভাই বোন অলরেডি জয়েন করে ফেলেছেন। আমি চাই যে যত দ্রুত জয়েন করবেন তত দ্রুত স্মুথলি আমাদের এই ক্লাসটি আমি কন্টিনিউ করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা অবশ্যই ক্লাস চলাকালীন সময়েও করতে পারবেন, তবে ক্লাস শেষেও করতে পারবেন। ঠিক আছে? আর আপনাদের কিছু সাজেশন থাকবে। আর মনে রাখবেন, যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন এই সংবিধান টপিক থেকে আপনাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থাকবে, এবং সরকার ব্যবস্থা থেকে তো প্রশ্ন থাকবেই। কারণ হচ্ছে নতুন সরকার এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর সংবিধান সম্পর্কে প্রশ্ন তো হয়ই। কারণ কি? কারণ আমাদের এই পরীক্ষাগুলোতে সংবিধানের আপডেট বিষয়গুলো নিয়ে মানে প্রশ্ন আসবে। সুতরাং আপডেট বিষয়গুলো এগুলা জানাশোনা ব্যতীত পরীক্ষার হলে প্লিজ যায়েন না। যদি পরীক্ষার হলে না জেনে আপনি পরীক্ষা দিতে বসেন, পরে এসে আক্ষেপ করবেন যে আল্লাহ আমি এগুলো মিস করে ফেলেছি। তো আমি চাচ্ছি যে আপনাদেরকে ক্লাসে জয়েন করবেন। আর আমাদের এই ক্লাসের মধ্যে প্রায় 100টার উপরে আমরা রেকর্ডেড ক্লাস আপনাদেরকে দিব। আর এই ক্লাসগুলো আপনারা পাবেন। ঠিক আছে? এটা মূলত হচ্ছে আমাদের বেকার ভাই বোনদের জন্য এটা একটা উপহার, এটা একটা গিফট আপনাদের জন্য। আমরা অনেক পরিশ্রম করি এক একটা ক্লাস রেডি করতে। সাইদুল স্যার, আমাদের বাংলার ইয়াসিন আরাফাত স্যার, তারপরে হচ্ছে গণিতের স্যার, আমি, বলা চলে যে এখানে একটা গবেষণাগার বলা চলে। ঠিক আছে? আমাদের যেই এই রুমটা আছে এটা একটা গবেষণাগার। ঠিক আছে? তো এখানে মূলত হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা হয়, কত সহজে একটা টপিককে মানে জিসটা এনে আপনাদের ব্রেনে ঢুকিয়ে দেয়া যায়, যাতে আপনাদের পরীক্ষার হলে একটা আশা পান এবং একটা সাহস যাতে পান। তো এই জন্য আপনাদেরকে যেহেতু আমরা হেল্প করছি, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে দ্রুত শেয়ার করে দেন। যত দ্রুত শেয়ার করবেন তত দ্রুতই হচ্ছে আমি আমার ক্লাসটি শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমি একটানা ক্লাস নিব, একটানা। তো এই কারণে আমি চাচ্ছি যে কে কয়টা শেয়ার করছেন তাদের নামগুলো আমি একটু পড়ব। যেমন মাহিম, মহিম শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। রেশমা খাতুন জয়েন করেছেন, থ্যাংক ইউ আপনাকে। আবার অনেকেই শেয়ার ডান লিখেন নাই, শেয়ার ডান লিখতে হবে, হ্যাঁ। শেয়ার করেছেন এবং শেয়ার ডান লিখে ফেলেন। ঠিক আছে? আপনার নামটা, যেমন রেশমা খাতুন শেয়ার ডান লিখেছেন। ফাতেমা ইয়াসমিন আম, কেমন আছি জানতে চেয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তাওহিদুল ইসলাম এই মাত্র জয়েন করেছেন, একটু দ্রুত শেয়ার করতে হবে। সুখ পাখি শেয়ার ডান লিখেছেন। তারপরে আমাদের মাহফুজ শেয়ার ডান লিখেছেন। আচ্ছা, কে কয়টা শেয়ার করেছেন এটা দ্রুত দ্রুত জানিয়ে দিতে হবে প্রিয় ভাই বোন। আপনাদের জন্য যেহেতু এই ক্লাসগুলো আয়োজন করেছি, আমরা চাই যে এই ক্লাসগুলো আমরা একসাথে মিলে উপভোগ করি। ঠিক আছে? শুধু আপনারাই সেলফিশ হয়ে যায়েন না, আপনাদের ভাই বোনদের মধ্যেও এই ক্লাসগুলো ছড়িয়ে দেন, তাহলে তারা অনেক উপকৃত হবে, আপনার জন্য দোয়া করবে। ঠিক আছে?
বিদ্যা নিজে অর্জন করতে হয়, অন্যের মধ্যেও ছড়িয়ে দিতে হয়। ঠিক আছে? আমাদের অনেকে দেখা যায় যে ক্লাসের মধ্যে ভালো পড়ায় না, প্রাইভেটে গেলে ভালো পড়ায়। ঠিক আছে? এটা কিন্তু খুবই সমাজের একটা ব্যাধি বলা চলে। তো আপনারা নিজে শিখবেন, আরেকজনকে মন উজাড় করে দিয়ে তারপর হচ্ছে পড়াবেন। এর মধ্যে হচ্ছে সার্থকতা। সব ক্ষেত্রেই টাকা পয়সার চিন্তা করলে হয় না। আমরা কিন্তু টাকা পয়সার চিন্তা করতে পারতাম। এখানে যে আমাদের মিনিমাম 5 থেকে 6 হাজার স্টুডেন্ট আমরা ভর্তি করিয়ে কোটি কোটি টাকা ইনকাম করার একটা সুযোগ ছিল। কিন্তু আপনাদের আহ, জন্য যারা হচ্ছে বেকার, তাদের আসলে কথা কেউ শুনে না। যারা হচ্ছে মানে কোনো পজিশন নেই, তাদের সমাজের ওইভাবে মানে গৃহীত হয় না। ঠিক আছে? সমাজ হচ্ছে আর চোখে দেখে, তাকে হচ্ছে বাদ দেয়, তাকে দাওয়াত দিতে চায় না, ইত্যাদি ইত্যাদি হ্যারাসমেন্টের শিকার হতে হয়। আপনাদের কথা চিন্তা করে আবার বাসে উঠলে যদি বলেন যে ভাড়ার টাকা কম নেন, আমি স্টুডেন্ট, বলছে আরে মিয়া, আপনাদের বয়স অনেক হয়েছে, দেখি স্টুডেন্ট কার্ড, দেখা যায় স্টুডেন্ট কার্ডে মাস্টার্স পাস করে ফেলেছেন, কিন্তু আপনি এখনো কিভাবে ছাত্রত্ব হিসাবে আপনি ডিসকাউন্ট পাবেন? মানে কি যে একটা কষ্ট, চাপা কষ্ট, এটা পৃথিবীর কেউ আসলে আপনার চেয়ে ভালো জানে না। সুতরাং আমরা যেহেতু রিয়েলাইজ করেছি আপনার সে বিষয়টা, এই জন্য আমরা চাচ্ছি যে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে এই ক্লাসগুলো করেন এবং অন্যকেও সুযোগ দিবেন। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই আমাদের এই ক্লাসগুলোর মধ্যে যারা যারা জয়েন করেছেন, কে কোথা থেকে দেখছেন এটা একটু জানাবেন, হ্যাঁ? কে কোথা থেকে দেখছেন? আচ্ছা, আমি শুরু করে দিব এখনই। ক্লাস শুরু করে দিতে চাই। আদাব এইমাত্র জয়েন করেছেন, দ্রুত আরো দ্রুত শেয়ারটা লিখে ফেলতে হবে, হ্যাঁ? অনেকেই শেয়ার করেছেন, 5টা শেয়ারটা লিখেছেন, যেমন রায় রাজ শেয়ারটা লিখেছেন, তারপরে জয় আক্তার 20টা গ্রুপে শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হাবিবা শেয়ারটা লিখেছেন, লুৎফান নেসা ময়না শেয়ারটা লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অনেক বোন, অনেক ভাই শেয়ার করেছেন, তাদের সম্মানার্থেই আমি আমার ক্লাসটি এখনই শুরু করব। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সংবিধান। সংবিধান এই বিষয়টা যদিও আপনাদের কাছে কঠিন লাগে, আশা করি আজকের ক্লাসটি করার পরে কঠিন লাগবে না। আপনাদেরকে যদি বলা হয় সংবিধান কি, ঠিক আছে, যদি বলা হয় যে হোয়াট ইজ সংবিধান, সংবিধান কি, এরকম একটা প্রশ্ন অনেকবার হয়েছে। যেমন হোয়াট ইজ সংবিধান। আচ্ছা, তাহলে সংবিধান কি? মনে রাখবেন, সংবিধান মানে হচ্ছে দলিল, একটি রাষ্ট্রের দলিল। তাহলে এই দলিলটা দুই ধরনের হতে পারে। এক ধরনের হতে পারে লিখিত দলিল, আবার অলিখিত হতে পারে, মুখে মুখে। তবে বর্তমানে অলিখিত দলিল নাই বললেই চলে। তাইলে এই দুই ধরনের সংবিধান আমরা পেয়ে থাকি। তারপরে যদি বলা হয় সংবিধান কি, সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। সংবিধান হলো একটা দেশের সর্বোচ্চ আইনকে বোঝানো হয়। তারপরে সংবিধান কি? সংবিধান হচ্ছে লিখিত লিখিত নিয়ম কানুন। ঠিক আছে? এই যে লিখিত নিয়ম কানুন, এটা হচ্ছে সংবিধান। তাহলে সর্বোচ্চ আইন, লিখিত নিয়ম কানুন, আর যার উপর বেস করে একটা দেশ, একটা প্রশাসন পরিচালিত হয়, এবং কিছু দায়িত্ব থাকে এখানে, কিছু বিচার আচারের নিয়ম থাকে। একজন ব্যক্তি যদি কোনো একটা ভালো কাজ করে, তাহলে তার কি কি রেওয়ার্ড হতে পারে। একজন লোক যদি অন্যায় কোনো কাজ করে, তাহলে তার পানিশমেন্ট কি হতে পারে। এইটা হচ্ছে সাধারণত কোথায় থাকে? এটা হচ্ছে এই সংবিধানের মধ্যে লেখা থাকে। ঠিক আছে? সংবিধানের মধ্যে লেখা থাকে। আচ্ছা, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে সংবিধান কি, সংবিধানটা হচ্ছে দলিল বা সর্বোচ্চ আইন বা লিখিত নিয়ম কানুন। ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে দেশ পরিচালনার বই। আচ্ছা, তাহলে বলতে পারি আমরা কি, পরিচালনার দেশ পরিচালনার গাইড বুক। ঠিক আছে? গাইড বুক বলতে পারি। দেশ পরিচালনার জন্য যে গাইড বুক, এটাই হচ্ছে সংবিধান। ঠিক আছে? এই সংবিধানটা দুই ধরনের হতে পারে, একটা লিখিত হতে পারে, আর একটা অলিখিত সংবিধান হতে পারে। পৃথিবীর প্রথম লিখিত যে সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কে বলতে পারবেন? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? আমাদের অনেক ভাই বোন অনেক পরে জয়েন করেছেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি,
আমার সাথে যুক্ত থাকবেন এবং কি অ্যান্সার করার চেষ্টা করবেন। উর্মি খান, তারপরে আমাদের অনেকেই অনেকেই অ্যান্সার করেছেন। তাইলে যদি বলা হয় প্রথম লিখিত সংবিধান, তাইলে প্রথম লিখিত সংবিধান বলেন, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি? এটা কে অ্যান্সার করতে পারবেন? পৃথিবীর প্রথম একজনে বলেছেন হুদাইবিয়ার সন্ধি, আরেকজনে বলেছেন ইন্ডিয়া, আরেকজনে বলেছেন কি, আচ্ছা আমি কি বলেছি, আমি প্রশ্ন করেছি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তাহলে দেখেন, যদি বলা হয় পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কোনটি, তাহলে তাহলে সেটা হবে মদিনা সনদ। মনে রাখবেন, এই যে মদিনা সনদ, এটাই হলো পৃথিবীর প্রথম সংবিধান। তাহলে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, এটা হচ্ছে মদিনা সনদ। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর হিজরত করেছিলেন, তাহলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম হিজরত করেন কত সালে? তাহলে হিজরত এটা হয়েছিল 622 খ্রিস্টাব্দে। এটি 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন মদিনাতে। তাইলে কোথায় হিজরত করলেন? হিজরত করলেন হচ্ছে তিনি মদিনাতে। তো মদিনাতে হিজরত করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল লোকদের সাথে তিনি বসলেন। বসে মহানবীকে রাষ্ট্রপতি বানানো হলো। তো মহানবী বললেন যে আমাদের এই দেশটা তো সবার, এই দেশটা যারা হচ্ছে নাসারা, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা কোনো ধর্ম মানে না, যারা মুসলমান, যারা অমুসলমান, অর্থাৎ সবার হচ্ছে এই রাষ্ট্রটি, এই মদিনা ভূখণ্ডটি। সুতরাং আমাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রের প্রতি সম্মান জ্ঞাপন করা, কোনো প্রকার যাতে গাফিলতি না হয়। আর রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই এক থাকব। আমাদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন দল থাকতে পারে, ধর্ম থাকতে পারে, কিন্তু রাষ্ট্র যখন আক্রান্ত হয় তখন আমরা সব এক হয়ে যাব। এভাবে তিনি এই মদিনা সনদের মধ্যে ধারা এড করলেন 47টি। তাহলে ধারা মোট 47টি, ঠিক আছে, 47টি। এই মদিনা সনদ থেকে অনেক প্রশ্ন আপনারা পাবেন, কিন্তু কেন পাবেন এই গুরুত্ব যদি আপনি না বুঝেন কিচ্ছু করার নেই। মদিনা সনদ থেকে আপনার প্রশ্ন আসবেই। তাইলে এই 47টি ধারা, এটা হচ্ছে মদিনা সনদের মধ্যে। পরীক্ষাতে আসবে মদিনা সনদ কবে রচিত হয়? 622 খ্রিস্টাব্দে, যে বছর হিজরত করেছিলেন। আর এই 622 খ্রিস্টাব্দকে বেস ধরে হিজরি সন প্রবর্তন করেন কে? কে বলতে পারবেন? হিজরি সনের প্রবর্তক, হিজরি সনের প্রবর্তক কে বলতে পারবেন? হিজরি সনের প্রবর্তক কে? হ্যাঁ, রয়, BM রয়, তারপরে তৌহিদুল ইসলাম অ্যান্সার করার চেষ্টা করেন, রুনা আক্তারও অ্যান্সার করার চেষ্টা করেন। আমি চাই যে সবাই সবাই হচ্ছে অ্যান্সার করবেন, কানেক্ট থাকবেন ক্লাসের মধ্যে। ক্লাসের মধ্যে কানেক্ট থাকার মাধ্যমে আজকের ক্লাসটা হজম হয়ে যাবে। আজকের ক্লাস থেকে আপনি যদি প্রশ্ন আসে, প্রশ্ন আপনি অ্যান্সার করতে পারবেন। আর আমি এমন এমন জিনিসগুলোই পড়াবো যেগুলো পরীক্ষাতে আসবে। আপনি দেখেন মদিনা সনদ থেকে প্রশ্ন আপনি পাবেনই 2026 সালে যে কোনো পরীক্ষাতে, শুধু প্রাইমারি কেন, নিবন্ধনেও আপনি এখান থেকে প্রশ্ন পাবেন, ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে। আর প্রাইমারিতে এখান থেকে বেশি থাকবে। তাহলে আমরা দেখি বুক ভ্যালি লাইব্রেরি থেকে আমাদেরকে দেখছেন রোজিনা ইসলাম, বলছেন 57টি না, 57টি না, এটা হচ্ছে 47টি। আমার লেখা কি বোঝা যায় না? এটা হবে কয়টি? 47টি। মদিনা সনদের ধারা হচ্ছে 47টি। তো আমি যে প্রশ্নটা করেছি আপনাদেরকে সেটা হচ্ছে হিজরি সনের প্রবর্তক কে? হিজরি সনের প্রবর্তক হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি মূলত হিজরি সন প্রবর্তন করেন। হিজরি সন মূলত গণনা শুরু হয় এই 622 খ্রিস্টাব্দ থেকে, ঠিক আছে। এটাকে বেস ধরে হিজরি সন গণনা শুরু হয়। আর যারা হুদাইবিয়ার সন্ধি বলেছেন তারা কিন্তু খুব কাছাকাছি
গিয়েছেন কনফিউশনের মধ্যে পড়ে যান, এগুলো কনফিউশন প্রশ্ন। তাইলে সতর্ক থাকতে হবে। সতর্ক, তাহলে সতর্কটা কি? সতর্কতা হচ্ছে এই যে হুদাইবিয়ার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি, এই হুদাইবিয়া মূলত একটা কূপের নাম। এখানে একটা চুক্তি হয়েছিল, এটাকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। এই হুদাইবিয়ার সন্ধিটা হয়েছিল 628 খ্রিস্টাব্দে। ঠিক আছে, যেখানে শর্ত ছিল, সেখানে শর্ত ছিল মাত্র 7টি। ঠিক আছে, আর হুদাইবিয়া সন্ধির যিনি লেখক ছিলেন, পরীক্ষাতে আসে লেখক কে ছিলেন, তিনি হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই হুদাইবিয়ার সন্ধির লেখক ছিলেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতেও এসেছে যে হুদাইবিয়ার সন্ধির লেখক কে। হুদাইবিয়ার সন্ধির লেখক হলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা থেকে মক্কার দিকে যাচ্ছিলেন। সেখানে কাফেররা প্রতিবন্ধকতা তৈরি করলো যে যেতে পারবেন না, মদিনা থেকে মক্কা যেতে পারবেন না, তবে আপনারা যেতে পারবেন আগামী বছর। এভাবে যখন কন্ডিশন দিয়ে দিল, তখন এরকম কন্ডিশন ছিল 7টা কন্ডিশন। ঠিক আছে, 7টা কন্ডিশনে সাইন করলেন মহানবী আর বনাম কাফেররা। তো ওই বছর আর মহানবী হিজরত করতে পারে, মক্কায় যেতে পারেননি। তো এটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি। তার একটা হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, আর একটা হচ্ছে মদিনা সনদ। দেখেন দুইটাকে এক এক কাতারে মিলাইয়েন না। হুদাইবিয়ার সন্ধি জাস্ট একটা চুক্তির নাম, যেটা হচ্ছে কাফের বনাম মুসলমান। আর মদিনা সনদও একটা চুক্তি বা দলিলের নাম, যেটা মূলত হচ্ছে সমগ্র মদিনাবাসীকে নিয়ে, সমগ্র ধর্মের লোকদেরকে নিয়ে একটি দলিল। যে মদিনা সনদ হচ্ছে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। তাহলে পৃথিবীর প্রথম লিখিত সংবিধানের নাম এটা হচ্ছে মদিনা সনদ। তো এই হচ্ছে বিষয়, আমরা আজকে আলোচনা করব এই সংবিধান ও সরকার ব্যবস্থা নিয়ে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমি স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। এতক্ষণ যা আলোচনা করলাম, এই আলোচনাগুলো হচ্ছে বিগিনিং। ঠিক আছে, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, আমাদের এই সংবিধান, সংবিধান হলো একটি দেশের সর্বোচ্চ আইন বা নিয়ম কানুন বা ভিত্তি একটি দেশ পরিচালিত হয়। তাইলে পৃথিবীতে দুই ধরনের সংবিধান। কি কি সংবিধান বলেন তো? একটা হচ্ছে লিখিত লিখিত সংবিধান, আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। যে সকল দেশের সংবিধান অলিখিত সেগুলা কি কি? যেমন ইসরায়েল, এদের সংবিধান অলিখিত। সৌদি আরব, এদের সংবিধান অলিখিত। নিউজিল্যান্ড, এদের সংবিধান অলিখিত। ব্রিটেন, এদের সংবিধান অলিখিত। কানাডা, এদের সংবিধান অলিখিত। ফ্রান্স, অলিখিত সংবিধান। স্পেন, নিউজিল্যান্ড, তারপরে সৌদি আরবের কথা বললাম, ইসরায়েলের কথা বললাম। এই সকল দেশের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোন দেশের সংবিধান লিখিত, অথবা নিচের কোন দেশের সংবিধান লিখিত নয় বা অলিখিত। তাহলে প্রশ্নটা দুই ভাবে আসবে। তাহলে আপনি এগুলো মুখস্থ করে ফেলতে হবে। কোন কোন দেশের সংবিধান অলিখিত? ব্রিটেন, কানাডা, ফ্রান্স, স্পেন, ইসরায়েল, সৌদি আরব, নিউজিল্যান্ড। এই সকল দেশটা পরিচালিত হয় কিভাবে? এগুলো পরিচালিত হয় কিছুর প্রাচীন রীতিনীতি, ধর্মীয় অনুশাসন শাসন, অথবা বিজ্ঞান বা দার্শনিকদের বিভিন্ন মতামতের উপরে যেই দলিল, ওগুলা দিয়ে হচ্ছে তাদের দেশ পরিচালিত হয়। তাদের লিখিত দলিল নেই। যদিও যদিও ওই ব্রিটেনের একটা দলিল আছে, যেটাকে ব্রিটেনের দলিল বলা চলে, সেটা হচ্ছে ম্যাগনা কার্টা। আপনারা ম্যাগনা কার্টার নাম শুনেছেন। এই যে ম্যাগনা ম্যাগনা কার্টা, বলেন তো ম্যাগনা কার্টা এটা মূলত এটা এটা কত সালে বলেন তো? এটা হচ্ছে 1215 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে 1215 খ্রিস্টাব্দে কি হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, স্বাক্ষরিত হয়। তাইলে এই ম্যাগনা কার্টা এটা হচ্ছে 1215 সালে এটা হচ্ছে স্বাক্ষরিত হয়েছিল। এটা স্বাক্ষর করা হয়েছিল দুই শক্তির মধ্যে। কি কি শক্তি? সেটা হচ্ছে জনগণ বনাম রাজা জন। তাহলে এটা হচ্ছে একটা কিসের নাম? এটা হচ্ছে একটি চুক্তির নাম। ঠিক আছে, এই চুক্তির পক্ষ কয়টা ছিল?
মনে রাখবেন পক্ষ দুইটি, পক্ষ ছিল দুইটি। কোন দুইটি? এক পক্ষ ছিল রাজা নিজেই, রাজা জন, আর এক পক্ষ কে ছিল? জনগণ। তাহলে রাজা জন আর হচ্ছে জনগণ, রাজা জন এবং জনগণের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। তাইলে রাজা জন এবং জনগণের মধ্যে এই চুক্তির মাধ্যমে মূলত ব্রিটেনে কি প্রতিষ্ঠা হয়? গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, এবং সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা হয়। তাইলে এই চুক্তির মাধ্যমে, মনে রাখবেন, এই চুক্তির মাধ্যমে মাধ্যমে সাংবিধানিক সাংবিধানিক অথবা সংসদ ভিত্তিক সরকার প্রতিষ্ঠা হয়, সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা, ঠিক আছে, অথবা কি বলে এটাকে? সাংবিধানিক না বলে আমরা এটাকে গণতান্ত্রিক, যে গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা, ঠিক আছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এই প্রথম ব্রিটেনে 1215 খ্রিস্টাব্দের 15ই জুনে এই চুক্তির মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। এই জন্য ব্রিটেনকে বলা হয়, ব্রিটেন হচ্ছে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। তাইলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার কোনটি, তাইলে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার যদি বলা হয় তাহলে সেটা কোনটা বলেন? আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হচ্ছে আজকের এই ব্রিটেন, যেটা আপনারা এখন বলেন যুক্তরাজ্য, ঠিক আছে। ব্রিটেন মূলত একটা অঞ্চল, ব্রিটেন, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড এগুলো মিলে, ইংল্যান্ড, এই 4টা স্টেট মিলে হয়েছে যুক্তরাজ্য। তাইলে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার ব্রিটেন অথবা ইংল্যান্ডকে বলা হয়, ঠিক আছে, অথবা বলা হয়, অনেক জায়গায় ইংল্যান্ড লেখা আছে, তাহলে ইংল্যান্ড অথবা ব্রিটেন, এটাকে বলা হয় আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে? দেখি বলেন, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন দেশকে? এটা হচ্ছে একটা প্রশ্ন, অ্যান্সার করবেন আপনারা। গণতন্ত্রের সূতিকাগার মানে সূত্রপাত, গণতন্ত্রের সূতিকাগার কোনটি? তাহলে গণতন্ত্রের সূতিকাগার কি ব্রিটেন দিবেন নাকি অন্য কোনো দেশ দিতে চাচ্ছেন? এটা একটা আমি জানতে চাই। আমাদের শ্রাদ্ধিয়া তালুকদার কিছু বলতে চাচ্ছে, ব্রিটেন, অনেকে বলছে হ্যাঁ এই তো আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। রেজাউল করিম বলেছেন ব্রিটেন। উর্মি কান্তা রায় বলেছেন, উমাকান্তা রায়, আচ্ছা উমাকান্তা রায় বলেছেন ব্রিটেন। তারপরে অনেকে দেখছে অ্যান্সার করেছেন ব্রিটেন। কিন্তু আমার এই প্রশ্নটাকে দেখা যাচ্ছে কিনা, গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কাকে? সুখ পাখি বলেছেন ব্রিটেন, তারপর ওমর ফারুক বলেছেন, বিথি বলেছেন, নাজমুল আক্তার, তিহা, তারপরে আমাদের মিজানুর রহমান বলেছেন, তারপরে জুয়েল আউয়াল বলেছেন, আরিফুল ইসলাম বলেছেন, নুসরাত জাহান। আচ্ছা আপনারা ক্লাসটি শেয়ার করতে হবে, হ্যাঁ, আরিফ, নুসরাত, তারপরে ফাতেমা, বিথি অ্যান্সার করেছেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম, অনেকেরটাই হয়েছে। তার মানে গণতন্ত্রের সূত্রপাত যে দেশটাতে হয়েছিল সেটা হচ্ছে গ্রিসে। কিন্তু গ্রিসে হচ্ছে প্রাচীন গণতন্ত্র, ঠিক আছে, প্রাচীন গণতন্ত্র। কিন্তু আধুনিক যে সংসদ ভিত্তিক গণতন্ত্র, এই আধুনিক গণতন্ত্রটা শুরু হয়েছিল আজকের ইংল্যান্ড বা ব্রিটেনে, ঠিক আছে, ইংল্যান্ড বা ব্রিটেনে আধুনিক গণতন্ত্রের সূত্রপাত হয়েছিল। এই কারণে এটাকে সূতিকাগার বলা হয়, ঠিক আছে। সূতিকাগার মানে যেখান থেকে স্টার্ট হয়েছে, স্টার্টিং পয়েন্টকে বলা হয় সূতিকাগার। তো এই হচ্ছে ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টার সাথে আমাদের 6 দফাকে তুলনা করা হয়। বাঙালি জাতির মুক্তির সনদ, এই যে 6 দফা দাবি, এই 6 দফা দাবিকে তুলনা করা হয় কার সাথে? 6 দফা যে দাবি, এই 6 দফা দাবিকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে, ঠিক আছে। 6 দফা দাবি তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে, ঠিক আছে। এই যে ম্যাগনা কার্টা, এই ম্যাগনা কার্টার সাথে হচ্ছে 6 দফাকে তুলনা করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু আলোচনা
আমাদের সংবিধান সম্পর্কে। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন এগুলো নোট করবেন। আমি এমন কিছু পয়েন্ট আপনাদেরকে পড়াবো, এগুলো শুধু মুখস্থ করলেই হবে না, এগুলো ঠোঁটস্থ এবং কি এগুলো হৃদয়ে ধারণ করতে হবে। পড়াশোনাটা হচ্ছে হৃদয়ে ধারণ করার জিনিস। এটা শুধু পড়লেন যে ভাইয়া আজকে না একবারে 8-10 ঘন্টা শুধু কোপাইছি, এই কোপাকুপি করলে হবে না। এটাকে হৃদয়ে ধারণ করতে হবে এবং ভালোবেসে পড়তে হয়। ঠিক আছে, ভালোবেসে পড়তে হয়, তাইলেই আপনার মনে মনে থাকবে অনেক দিন পর্যন্ত। তাহলে আমরা দেখলাম এই সকল দেশের সংবিধানগুলো কি অলিখিত, অলিখিত সংবিধান, তাই না? আরো কিছু বিষয় আছে এখান থেকে আমরা যদি বলি, এই তো ব্রিটেন গেল, তারপরে ইসরায়েল নামক যে দেশটা, এই দেশের সংবিধানও কিন্তু অলিখিত। দেখেন ইসরায়েল, ইসরায়েলের সংবিধানে কি লেখা আছে জানেন? যে পৃথিবীর তাদের সংবিধানে বা ইসরায়েলের সংবিধানে লেখা আছে, তাদের সংবিধানে লেখা আছে, সংবিধানে লেখা আছে, কি লেখা আছে বলেন তো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইসরায়েলের সংবিধানে লেখা আছে পৃথিবীর সকল দেশের ইহুদি ইসরায়েলের নাগরিক। পৃথিবীর সকল দেশের ইহুদি ইসরায়েলের নাগরিক। ইসরায়েলের নাগরিক পৃথিবীর সকল দেশের, পৃথিবীর সকল দেশের, পৃথিবীর সকল দেশের সকল দেশের ইহুদি ইসরায়েলের নাগরিক সাংবিধানিক ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে তারা এই মর্যাদা দিয়েছে তাদের সংবিধানের মধ্যে। ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হয়েছিল, ইউক্রেন থেকে লোকজন কিন্তু এই ইসরায়েলে নিয়ে আসা হয়েছে, এমনকি তাদেরকে আলিঙ্গন করেছে। বাহ, তোমরা চলে এসেছো আমাদের দেশে, এটা তোমাদেরই দেশ, তোমাদেরই দেশ। ঠিক আছে, ইসরায়েল এভাবে তাদেরকে সম্মানিত করেছে। পৃথিবীর একমাত্র রাষ্ট্র এটা হচ্ছে ইহুদি রাষ্ট্র। ঠিক আছে, যারা ঘর জামাই ওদের পাওয়ার একটু অন্যরকম থাকে। ঠিক আছে, এরা তো ঘর জামাইয়ের মতোই আসছিল প্রথম, আইসা হচ্ছে ফিলিস্তিনিদের উপরে কর্তৃত্ব জ্ঞাপন করছে। ফিলিস্তিনদেরকে মেরে তাদের নিজ ভূখণ্ড থেকে বের করে দিয়ে তারা হচ্ছে জোর করে জবরদস্তি করে এই মধ্যপ্রাচ্যে জায়গা করেছে। এখন তো তারা তো যাচ্ছে তাই করবে। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা থাকে, মাছের মার মায়া কান্না। তো এই হচ্ছে সংবিধান সম্পর্কে। তারপরে আসেন পৃথিবীর কোন দেশের সংবিধানকে শান্তির সংবিধান বলা হয়? এটা কি জানেন আপনারা? শান্তির সংবিধান যদি বলা হয়, শান্তির সংবিধান কোন দেশের সংবিধানকে বলা হয়? শান্তির সংবিধান বলা হয়, শান্তির সংবিধান বলা হয় কোন দেশের সংবিধানকে? তাহলে শান্তির সংবিধান বলা হয়, এটা মূলত হলো জাপানের সংবিধানকে। ঠিক আছে, জাপানের সংবিধানকে। কারণ কি? এই সেই জাপান, যে জাপান 7 ডিসেম্বর 1941 সালে যুক্তরাষ্ট্রের একটা দ্বীপ আছে হাওয়াই দ্বীপ, এখানে হামলা করেছিল। যুক্তরাষ্ট্র তার প্রতিশোধ নিয়েছে 4 বছর পর, 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে। তাহলে 6 আগস্ট এবং 9 আগস্ট 1945 সালে যুক্তরাষ্ট্র 2টা বোমা নিক্ষেপ করে। একটা বোমা নিক্ষেপ করা হয়েছিল হিরোশিমাতে। এই যে হিরোশিমা, হিরোশিমাতে 6 আগস্টে নিক্ষেপ করা হয়। আরেকটা বোমা নিক্ষেপ করা হয় নাগাসাকিতে। এই দুইটা কিন্তু জাপানের শহর। একটা হচ্ছে হিরোশিমা, যেখানে 6 আগস্টে একটা পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছে। আরেকটা বোমা 3 দিন পর 9 আগস্ট 1945 সালে নাগাসাকিতে নিক্ষেপ করা হয়েছে। তাই হিরোশিমা এবং নাগাসাকি এই দুই বোমার আঘাতে পুরাই সাকিসাকি, পুরাটাই কিন্তু তছনছ হয়ে গিয়েছিল। তখন থেকে জাপান এই যুদ্ধের পরে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা আর ভবিষ্যতে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না। ঠিক আছে, এবং জাপানের সংবিধানের শুরুতে লেখা আছে যে আমাদের সংবিধান হলো শান্তির সংবিধান। তার মানে হলো জাপান ভবিষ্যতে কোনো দেশের বিরুদ্ধে আর যুদ্ধ ঘোষণা করবে না। মায়ের উপরে কি নাই? ওষুধ নেই। ঠিক আছে, তুমি তো ভালোই ছিলা, তুমি যুক্তরাষ্ট্রকে জাগাইতে গেলা কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে? তাই না? তো এই কারণে দেখা গেল যে এই জাপান এখন শান্তির সংবিধান হিসেবে সারা পৃথিবীতে পরিচিত।
তো এভাবে আমরা দেখলাম আহ, এই নোট মানে সংবিধান সম্পর্কে। তারপরে দেখেন এখানে নোট আছে বিশ্বের অধিকাংশ দেশের সংবিধান লিখিত, বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান। এবার আসেন বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান। আচ্ছা, আমি যদি দ্রুত পড়িয়ে ফেলি তাও বলবেন আপনারা, ঠিক আছে? বিশ্বের ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। স্বভাবতই আপনাদের কাছে প্রশ্ন আসবে যে ভাইয়া বিশ্বের বৃহত্তম কোনটি? বৃহত্তম হচ্ছে ভারতের সংবিধান। তাহলে ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের সংবিধান, আর বৃহত্তম সংবিধান হলো ভারতের সংবিধান। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান একটু আগে আমি বলেছি, সেটা হচ্ছে মদিনা সনদ 622 খ্রিস্টাব্দে যেটি রচিত হয়েছিল। মদিনা সনদের ধারা হচ্ছে 47টি, 47টা মুখস্থ রাখবেন। আর হুদাইবিয়ার সন্ধির হচ্ছে 7টি। হুদাইবিয়ার সন্ধির ধারা হলো 7টি। আচ্ছা, আচ্ছা, তাহলে এই হচ্ছে মূলত মানে সংবিধান সম্পর্কে আমাদের প্রাথমিক কিছু জ্ঞান। এটা হচ্ছে প্রাথমিক কিছু জ্ঞান। তারপর আসেন আমাদের যে বাংলাদেশের যে সংবিধানটা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের দেশের যে সংবিধান, এই সংবিধান সম্পর্কে সম্প্রতি কিছু পরিবর্তন এসেছে, এগুলো আপনাকে জানতে হবে। ঠিক আছে, সংবিধান। তাহলে আমাদের দেশের সংবিধানটা তৈরি হয়েছে কবে? হ্যাঁ, মূলত পাকিস্তানের সংবিধানের পরেই তো, তাই না? পাকিস্তানের সাথে যখন ছিলাম, পাকিস্তান তো পৃথক হয়েছিল কত সালে? মনে রাখবেন, আমরা পড়েছি গত ক্লাসে যে পাকিস্তান স্বাধীনতা অর্জন করেছে 1947 সালে, কিন্তু তাদের সংবিধান ছিল না। তাদের সংবিধান রচিত হয়, পাকিস্তানের সংবিধান রচিত হয় কত সালে? তাহলে মনে রাখবেন, পাকিস্তানের সংবিধান রচিত, পাকিস্তানের সংবিধান রচিত যদি বলা হয় কত সালে, সেটা হয়েছে 1956 সালে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে মাত্র 1 বছরের ব্যবধানে। ঠিক আছে, দেখেন বাংলাদেশের সংবিধান সংবিধান রচিত, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে কবে? সেটা হচ্ছে 1972 সালে। তাহলে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে 1972 সালে। তো এই যে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান তৈরি কিন্তু একদিনে হয়নি। এই সংবিধান তৈরি করার জন্য একটা খসড়া কমিটি বা সংবিধান প্রণয়ন কমিটি হয়েছিল। আপনারা কে বলতে পারবেন আমাকে সংবিধান প্রণয়ন কমিটি, এই যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কয়জন? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কত, কে বলতে পারবেন? দেখি আপনারা কেউ কি অ্যান্সার করতে পারবেন কিনা। স্যার কোন বই পড়াইছেন? আচ্ছা, কোন বই পড়াচ্ছি আমরা? আচ্ছা, আমরা মূলত হচ্ছে ধারাবাহিক ক্লাস। আজকের এই ক্লাসটি হচ্ছে আচ্ছা, স্যার তো বুঝবেই না, স্যারের দাদাও নানাও কোনটা আমি বুঝতে পারছি না। আপনারা স্যার কোন বই থেকে পড়াচ্ছেন? আমি মূলত বিভিন্ন বই থেকে পড়াচ্ছি, শুধু একটা বই থেকে না। ঠিক আছে, আমাদের সাইদুল স্যারের এখানে যে সাধারণ জ্ঞানের বই আছে, এই বইটা কিন্তু বিভিন্ন বইয়ের সমন্বয়ে, টেক্সট বুকের সমন্বয়ে তৈরি করা বই। এখান থেকে মূলত নোটগুলো যেগুলো আপনাদের পরীক্ষার জন্য দরকার, শুধু ওগুলোই পড়াচ্ছি, অতিরিক্ত কিছুই পড়ানো হবে না। ঠিক আছে। আহ আচ্ছা, আমাদের অনেকেই অ্যান্সার করেছেন। ঝরাপাতা 34, সাইদ কক্স অ্যান্সার করেছেন, তারপর হৃদয় চাকমা অ্যান্সার করেছেন, এমডি তারেক রহমান অ্যান্সার করেছেন, সুমাইয়া আফরোজ আপনি অ্যান্সার করেছেন, সঠিক সঠিক অ্যান্সার করেছেন। তাহলে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য কত? সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হচ্ছে 34 জন, তাই না? এই 34 জন হলো সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। 34 জন হলো সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। এই যে 34 জন, এই 34 জনের মধ্যে যিনি প্রধান ছিলেন বলতে পারবেন? সংবিধান প্রণয়ন কমিটির যিনি প্রধান, তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর কামাল হোসেন। তাইলে ডক্টর কামাল হোসেন তিনি হচ্ছেন সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। আবার এই 34 জনের মধ্যে একজন মাত্র মহিলা সদস্য ছিল।
একমাত্র একমাত্র মহিলা সদস্য। তাহলে একমাত্র মহিলা সদস্য কে বলেন তো? বেগম বেগম রাজিয়া বেগম রাজিয়া বানু, তিনি হচ্ছেন একমাত্র মহিলা সদস্য ছিলেন। তো এটা পরীক্ষার মধ্যে আসে যে সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য কে? তিনি হচ্ছেন বেগম রাজিয়া বানু। এই 34 জনের মধ্যে একজন মাত্র লেডিস, ঠিক আছে? 33 জনে হচ্ছে পুরুষ, আর একজন মানে হচ্ছে মহিলা, যিনি হচ্ছেন আমাদের বেগম রাজিয়া বেগম রাজিয়া বানু, তিনি একমাত্র। আর একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। 34 জনের সবার পরিচয় আমরা না দেই, এই কয়েকজনের নাম কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে, স্পেশালি 2 জন। এই 2 জনের নাম মুখস্থ রাখতে হবে। ডক্টর কামাল হোসেন, যিনি এখনো জীবিত আছেন। ডক্টর কামাল হোসেন কিন্তু এখনো জীবিত আছেন, আপনারা জানেন কিনা? তো এই হচ্ছে বিষয়। তারপরে আমাদের একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু, তিনি হচ্ছেন এই 34 জনের মধ্যে একজন সদস্য। আচ্ছা, জি, অনেকে অ্যান্সার করেছেন। শিল্পী অ্যান্সার করেছেন, সুমি রায় অ্যান্সার করেছেন, সরণি, রোহিত সরক অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তারপর সোহা অ্যান্সার করেছেন। আমাদের শফিকুল ইসলাম অ্যান্সার করেছেন। শেখ এমডি মামুন শেখ অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে চানমিয়াও অ্যান্সার করেছেন, রাজিয়া ভানু। ওকে, ফাইন। তাহলে আমরা দেখলাম সংবিধান প্রণয়ন কমিটির এই সদস্যগুলো। তাহলে সংবিধান হয়ে গেল। সংবিধান হতে আমাদের ডক্টর কামাল হোসেন এক্সপিরিয়েন্স নেয়ার জন্য 2টা দেশে গেলেন। এক হচ্ছে ভারতে গেলেন, আর এক হচ্ছে ইংল্যান্ডে গেলেন। 2টা দেশ ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করে বাংলাদেশের সংবিধান তৈরি হলো। পরে এই খসড়া সংবিধান যখন হয়ে গেল, 12 অক্টোবর 1972 সালে গণপরিষদে খসড়া সংবিধান উত্থাপন হয়। তারপরে পাঠ হয়, বানান ভুল হয়েছে কিনা, তারপরে এখানে ট্রান্সলেশন ঠিক আছে কিনা, আইনের ধারা ঠিক আছে কিনা, এরকম যাচাই বাছাই করার পরে 12 অক্টোবরের পরে 4 নভেম্বর আমাদের সংবিধান গৃহীত হয়েছে। তাইলে বাংলাদেশের সংবিধান গৃহীত, বলেন বাংলাদেশের সংবিধান গৃহীত। বাংলাদেশের সংবিধান গৃহীত হয় কবে? বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972 সালে। এই কারণে এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। তাহলে আপনাদের পরীক্ষার মধ্যে আসে সংবিধান দিবস কোনটি? তাহলে সংবিধান দিবস হলো 4 নভেম্বর। এটাই হচ্ছে আমাদের সংবিধান দিবস। আর এই সংবিধান গৃহীত হওয়ার পরে কার্যকর হয় কবে? এটাও পরীক্ষাতে আসে। বাংলাদেশের সংবিধান কার্যকর কে বলতে পারবেন? স্বাধীন দেশের সংবিধান কার্যকর হয় কবে বলেন তো? সুখ পাখি জি, আমাদের অনেকে অ্যান্সার করেছেন। রুকনুজ্জামান রুকন অ্যান্সার করেছেন। আরিফুল ইসলাম আরিফ ভাই অ্যান্সার করেছেন। আমি চাই যে আপনারা কানেক্ট থাকেন। হ্যাঁ, এইখানে সংবিধান আসলে এটা বোরিং, কিন্তু আমরা চেষ্টা করব ওই বিষয়টাকে খুব সহজে আয়ত্ত করা, কারণ এই সংবিধান আপনার লাগবে। এর বেসিক জ্ঞান, বাংলাদেশ যদি আরো 3বারও স্বাধীন হয়, এই বেসিক গুলো লাগবে। প্রথম জিনিস এটা কিন্তু লাগবে, এখান থেকে প্রশ্ন আসবে। হয়তো সংবিধানের যে ধারা উপধারা এখান থেকে আসবে না। আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে সংবিধান সংস্কার হচ্ছে, কি কি জিনিস পরিবর্তন হয়েছে, এগুলো একটু পরে আলোচনা করছি। আগে বেসিকটা একটু দেখিয়ে নিই। তাহলে আমাদের মুস্তাক ফারুক অ্যান্সার করেছেন, তারপরে হজরত সরকার অ্যান্সার করেছেন, তারপরে আশা মনি অ্যান্সার করেছেন, সাদিক মুস্তফা অ্যান্সার করেছেন, মিম অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে অ্যান্সার করেছেন কে কে? ইলিয়াস, তারপরে হচ্ছে তানহা অ্যান্সার হয়েছে আপনার সঠিক। পরীক্ষা কি জানুয়ারিতে হবে? জি, জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি। আব্দুল কাদের অ্যান্সার করেছেন। তারপরে আমাদের আব্দুস সালাম অ্যান্সার করেছেন ঝরাপাতা। জি, সঠিক হয়েছে। তার মানে কার্যকর হয়েছে কবে? সেটা হয়েছে 16 ডিসেম্বর 1972 সালে। তাহলে 16 ডিসেম্বর
1972 সালে আমাদের এই সংবিধান কার্যকর হয়, যে আমাদের লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, ভাই বোন যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি সম্মান জানিয়ে 16 ডিসেম্বর 1972 সালে স্বাধীন বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। এখন আসেন আমাদের মূল কথায় আমরা চলে আসি। আমাদের এই যে সংবিধানটা, এই যে হয়ে গেল আমাদের এই যে সংবিধান, এই সংবিধানের মূল অনুচ্ছেদ, মূল ধারা, মূল অধ্যায় কয়টি এরকম আসে পরীক্ষাতে? বলেন আমাদের সংবিধানের মোট অধ্যায় কয়টি? কে বলতে পারবেন? মোট অধ্যায় অথবা ভাগ কয়টি? এটা হচ্ছে আপনারা অ্যান্সার করবেন, দেখি করে ফেলেন। আমাদের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? এইটার অ্যান্সারও আপনারা করবেন। আমাদের সংবিধানের মূলনীতি কয়টি? তারপরে আমাদের সংবিধানের তফসিল কয়টি? আচ্ছা, আমাদের সংবিধানের তফসিল কয়টি? আমাদের সংবিধানের তফসিল কয়টি? এটা হচ্ছে আপনারা অ্যান্সার করবেন, বলেন। তাহলে মোট অধ্যায় বা ভাগ হচ্ছে 11টি, যারা যারা বলেছেন সঠিক হয়েছে 11টি। তারপরে অনুচ্ছেদ হচ্ছে 153টি, এগুলো মুখস্থ করে নিতে হবে। তারপরে মূলনীতি হচ্ছে 4টি হচ্ছে মূলনীতি, আর তফসিল হচ্ছে কয়টি? 7টি। প্রস্তাবনা হচ্ছে 1টি, তাই না? প্রস্তাবনা যদি বলা হয় তাহলে প্রস্তাবনা কয়টি? প্রস্তাবনা হলো 1টি। তো এই হচ্ছে সংবিধানের প্রাথমিক কিছু ধারণা। এগুলো আপনাদের লাগবে, এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ ব্যতীত আসলে এগুলো আপনি পরীক্ষায় অ্যান্সার করতে পারবেন না, ঠিক আছে? তো এই হচ্ছে সংবিধান, এই হচ্ছে আমাদের সংবিধানের প্রাথমিক কিছু জ্ঞান। আর যেগুলা আপনাদের যে অনুচ্ছেদগুলো আপনাদের পরীক্ষাতে এতদিন পর্যন্ত আসতো, এখন আসলে এগুলা থেকে প্রশ্ন আসবে না, আসার সম্ভাবনা বেশি। এই কারণ সংবিধান পরিবর্তনের কার্যক্রম চলছে, এই কারণে আমাদের সংবিধানের সে অনুচ্ছেদগুলো আমরা এখন পড়ব না। তাহলে আমরা কি পড়ব? আমরা হচ্ছে সংবিধানের বেসিক জিনিসগুলো আপাতত শিখে নিব। এই হচ্ছে সংবিধানের। এবার আমরা চলে যাই হচ্ছে সরকার ব্যবস্থাপনা। বাংলাদেশের সরকার ব্যবস্থাপনা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। কিভাবে থাকবে দেখেন। বাংলাদেশ সরকার ব্যবস্থা একটি সংসদীয় পদ্ধতির গণতান্ত্রিক সরকার। এটা সংসদীয় পদ্ধতির গণতান্ত্রিক সরকার। এই ব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান হলেও প্রকৃত রাষ্ট্র ক্ষমতা কার হাতে? প্রধানমন্ত্রীর হাতে। নামে মাত্র যিনি রাষ্ট্রপতি তিনি হচ্ছেন এটার প্রধান, কিন্তু প্রধানমন্ত্রীর কথা ব্যতীত কিন্তু রাষ্ট্র চলে না। এই জন্য এখানে পরিবর্তন আনা হয়েছে যে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকতে হবে, শুধু নামে হলে হবে না। একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি ক্ষমতা থাকতে পারবে না। এভাবে হচ্ছে এখানে আলোচনা হয়েছে। তারপরে দেখেন এখানে কি কি আছে। তার মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে। জনগণ সরাসরি ভোটের মাধ্যমে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসাবে সরকার গঠন করে। আর আমাদের এই সংবিধানের এই যে মূল বৈশিষ্ট্যটা, সংবিধানের মূল বৈশিষ্ট্য কি কি? আমাদের সরকার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য যেমন সংসদীয় সরকার, এখানে একটা সংসদ থাকবে। তারপরে কি থাকবে? সংসদ, যে সংসদের মধ্যে কিছু সদস্য থাকবে, অর্থাৎ যাদেরকে এমপি বলা হয়, যারা অবশ্যই হবে নির্বাচিত, ঠিক আছে? এরা নির্বাচিত প্রতিনিধি হিসাবে থাকবেন। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী থাকবেন, রাষ্ট্রপতি থাকবেন, গণতান্ত্রিক ও এককেন্দ্রিক সরকার থাকবেন, আর থাকবে পাওয়ার অফ পপুলেশন, এই যে জনগণের হাতে ক্ষমতা থাকবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য। তা আমাদের এখন দেখতে হবে এই যে সংসদীয় সরকার পদ্ধতি, তো সংসদীয় সরকার পদ্ধতিতে বর্তমানে যেমন আসন কয়টা আছে? বর্তমানে 350টা আসন আছে। তো এর মধ্যে 300টি আসন কি নির্বাচিত
আর 50টি হচ্ছে সংরক্ষিত। তবে এখানে কিন্তু বর্তমানে পরিবর্তন আসবে, ফিক্সড এখনো হয়নি। এই কারণে আমি লিখে দিচ্ছি না আসলে কত আসন হবে। ঠিক আছে, তবে আলোচনা চলছে প্রায় 500 আসনে নির্বাচন হতে পারে। তবে এটা নিয়ে কিন্তু আলোচনা আছে, সমালোচনা আছে, বিতর্কের এখনো শেষ হয়নি। এটা আপনাদেরকে শেখানো যাবে আরো মিনিমাম 1 মাস পরে, সংবিধান স্থিতিশীল হোক, ঠিক আছে, এবং কি ঘোষণা আসুক। এখনো শিওর হয় নেই। এখনো বলা হয়েছে প্রধানমন্ত্রী একজন 2বারের বেশি হতে পারবে না, কিন্তু এটা এখনো ফিক্সড হয় নাই। তারপরে মূলনীতিতে কিছু পরিবর্তন আসবে, এটাও এখনো ফিক্সড হয় নাই। ঠিক আছে, যে আলী রিয়াজ উনি কিন্তু চলে গিয়েছেন, উনি কিন্তু সংবিধানের কার্যক্রম এখনো মানে শেষ না করে কিন্তু উনি চলে গিয়েছেন। তার মানে সংবিধান যে পরিবর্তন হচ্ছে, এটার মধ্যে আমরা কি দেখতে পাই? এটার মধ্যে আমরা অনেক মানে অমিল, তারপর গরমিল আমরা পাচ্ছি। এই জন্য কিছু কিছু বিষয় আমাদেরকে বাদ দিতে হবে আপাতত পড়া, এটা পরীক্ষার আগে আমরা সাম্প্রতিক আকারে পড়ে নিব। তারপর প্রধানমন্ত্রী থাকবে, রাষ্ট্রপতি, গণতান্ত্রিক সরকার থাকবে, ইত্যাদি ইত্যাদি। এরা হচ্ছে একটা রাষ্ট্রের মেইন। মূলত একটা সরকার ব্যবস্থায় সরকারের মূল অঙ্গ কয়টা? 3টা অঙ্গ থাকে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। তো এই যে নির্বাহী বিভাগ, নির্বাহী বিভাগ মানে নির্বাচিত প্রতিনিধি। সোজা বাংলায় যদি আমি বলি, নির্বাচিত প্রতিনিধি। এখন প্রশ্ন হচ্ছে, স্যার নির্বাহী বিভাগের নির্বাচিত প্রতিনিধি কারা? যেমন এখানে হচ্ছে রাষ্ট্রপতি, নির্বাহী প্রধান, তারপরে হচ্ছে নির্বাহী বিভাগের দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী। তারপর নির্বাহী বিভাগের দায়িত্বে থাকে হচ্ছে অন্যান্য মন্ত্রীরা, তারপর হচ্ছে এমপিরা। ওনারা হচ্ছে কি, এরা হচ্ছে নির্বাহী বিভাগের প্রধান থাকেন। ঠিক আছে, নির্বাহী বিভাগের প্রধান থাকেন। তো এটা মূলত হচ্ছে আহ, এই যে নির্বাহী বিভাগটা, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এটাকে আপনারা আবার শাসন বিভাগও বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ এখানে কি করা হয়? এখানে শাসন কার্য পরিচালনা করা হয়। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি শাসন বিভাগ। তার মানে কি, এখানে কি আসলে শাসন কাজ পরিচালনা করে? হ্যাঁ, ইয়েস। তাইলে এটা মূলত হচ্ছে রাষ্ট্রপতি, তারপর প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ। ওনারা কিন্তু বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা, সরি শাসন না, এরা হচ্ছে কিন্তু আবার সংসদ সদস্য হিসাবে আইন আইন তৈরি করে থাকেন। ঠিক আছে, আইন তৈরি করে থাকেন। যেমন আইন তৈরি করেন কারা? যারা হচ্ছে এমপি, মন্ত্রী, তারাই তো সংসদের মধ্যে আইন তৈরি করেন। আইন বিভাগ যেটা, বা আমরা সংসদ বলতে পারি, এটাকে জাতীয় সংসদ বলতে পারি। তাহলে জাতীয় সংসদের যারা সদস্য তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়। তো এই যে আইন বিভাগ বা জাতীয় সংসদ, এদের কাজ কি? জাতীয় সংসদের যে কাজ সেটা হচ্ছে আইন তৈরি করা। আইন তৈরি করা, এটা হচ্ছে জাতীয় সংসদের একটা কাজ। জাতীয় সংসদের আরেকটা কাজ আছে, জাতীয় সংসদের আরেকটা কাজ হচ্ছে যেমন সংবিধান পরিবর্তন করা। সংবিধান পরিবর্তন, তাহলে সংবিধান পরিবর্তন করা এটা কার কাজ? এটাও কিন্তু এই আইন বিভাগ বা জাতীয় সংসদের কাজ। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন, তাই না? এই যে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন কে করেন? তারা তো হচ্ছে এমপিরাই, তাই না? তার মানে জাতীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হন, তারা কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। তো এইভাবে দেখা যায় এই আইন বিভাগটা পরিচালিত হয়। আর একটা হচ্ছে বিচার বিভাগ। তাইলে একটা রাষ্ট্রের, একটা সরকারের 3টা বিভাগ থাকে। কি কি? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, আর একটা হলো বিচার বিভাগ। নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। ঠিক আছে, তাহলে মূলত আমরা দেখলাম একটা সরকারের এই 3টা বিভাগ থাকে। আর বিচার কাজ পরিচালনা করার জন্য, বিচার কাজ পরিচালনা করার জন্য
একটা বিভাগ থাকে, যেমন সুপ্রিম কোর্ট। আমরা সংক্ষেপে একটু জেনে নিই সুপ্রিম কোর্ট সম্পর্কে। যেমন কে বলতে পারবেন সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত? কে বলতে পারবেন সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত? দেখি বলেন তো, সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত? আচ্ছা, আমাদের অনেকেই অনেকেই এখানে কমেন্টস করেছেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে অমনোযোগী হয়ে পড়েছেন। মেবি অনেকে মনে হয় অমনোযোগী হয়ে পড়েছেন। না, এই ক্লাসগুলো আসলে বোরিং, কিন্তু আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, একজনে বলেছেন 2, আবার অনেকে বলেছেন এই তো 2টি। তাহলে সুপ্রিম কোর্টের ভাগ হচ্ছে 2টি। কি কি বিভাগ? সুপ্রিম কোর্ট 2 ভাগে বিভক্ত। যেমন একটি হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ, আরেকটা কি বলেন? সুপ্রিম কোর্ট 2 ভাগে বিভক্ত। আরেকটা কি বলেন? হাইকোর্ট বিভাগ। আরেকটা হলো হাইকোর্ট বিভাগ। তাইলে এই যে হাইকোর্ট বিভাগ, আরেকটা হচ্ছে আপিল বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারক আসলে কতজন হবে এটা নির্দিষ্ট নেই। তো একটা জিনিস মনে রাখবেন, এই যে আপিল বিভাগ, এখানে সাধারণত সদস্য কত থাকে? সদস্য থাকে হচ্ছে 8 জন। ঠিক আছে, 8 জন সদস্য। আর এই আপিল বিভাগটা হচ্ছে সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান। তো এই আপিল বিভাগের যিনি প্রধান থাকেন, আপিল বিভাগের যিনি প্রধান, তিনি হচ্ছেন প্রধান বিচারপতি। এটা প্রধান বিচারপতি। এই প্রধান বিচারপতির নেতৃত্বে মূলত এই আপিল বিভাগ গঠিত হয়। আপিল বিভাগটা হচ্ছে সর্বোচ্চ। এখানে বিভিন্ন বিষয়াদি নিয়ে হচ্ছে কি করা হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, অথবা বিভিন্ন বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ হয়। কেউ যদি আপিল করে কোনো মামলার বিরুদ্ধে, দেখা যায় এটা হচ্ছে আপিল বিভাগের কাজ। আর হাইকোর্ট বিভাগটা হচ্ছে সুপ্রিম কোর্টের নিম্ন, ঠিক আছে, নিম্ন একটি ভাগ। আর সর্বোচ্চ ভাগ বলা হয় এটা হচ্ছে আপিল বিভাগকে। তাহলে সুপ্রিম কোর্ট আর একটা হচ্ছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এই 2 ভাগে বিভক্ত। তাহলে আপিল বিভাগের আপিল বিভাগে বিচারক কয়জন থাকেন? 8 জন। আপনারা কে বলতে পারবেন সুপ্রিম কোর্টের বিচারকের মেয়াদ কত? আপনারা কি কে বলতে পারবেন যে সুপ্রিম কোর্টের বিচারকের মেয়াদ কত? এবং সুপ্রিম কোর্টের বিচারকের মেয়াদ কত? আমি যদি অপশন দেই 65 বছর পর্যন্ত, আমি যদি অপশন দেই 67 বছর পর্যন্ত, তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে দেখি বলেন তো। সুপ্রিম কোর্টের কাউসার আলী অ্যান্সার করেছেন, তারপরে আমাদের আদিবা চৌধুরী অ্যান্সার করেছেন, বলেছেন 5 বছর। নো, এটা হয়নি। পাপিয়া তালুকদার, আপনারটা হয়েছে। পাপিয়া তালুকদার, আপনারটা সঠিক হয়েছে। তারপরে আর কে অ্যান্সার করছেন? মিনহাজুল আকাশ অ্যান্সার করেছেন। তারপরে হচ্ছে ফারুক অ্যান্সার করেছেন, হুমায়রা রাজু অ্যান্সার করেছেন, মুস্তাক ফারুক অ্যান্সার করেছেন। এগুলো কিন্তু আপনাদের প্রাইমারির জন্য এত গুরুত্বপূর্ণ, এই শর্টকাট এই বিষয়গুলো আসবে। সুপ্রিম কোর্ট কয় ভাগে বিভক্ত? সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিভাগ কোনটি? সুপ্রিম কোর্টের সর্বনিম্ন বিভাগ কোনটি? এগুলো আসে পরীক্ষাতে। আমাদের জয়ন্তী, তারপরে তানি অ্যান্সার করেছেন 4 বছর বলেছেন। না, 4 বছর কেন হবে? আমাদের রোহিত সরকার অ্যান্সার করেছেন, রোহিত সরকার। তারপরে ইসমাতারা বেগম, তারপরে আমাদের নুরুল সিদ্দিক অ্যান্সার করেছেন, জেসমিন সুলতান অ্যান্সার করেছেন, আর রুকনুজ্জামান রুকন অ্যান্সার করেছেন। সঠিক হয়েছে আপনারটা। ঝরা পাতাটাও সঠিক হয়েছে।
মায়েজ, আপনারটা সঠিক হয়েছে। রেজাউল করিম, তারপর হচ্ছে রিনা কায়সার সঠিক বলেছেন। মামুন শেখ অ্যান্সার করেছেন সঠিক। শামীম, তারপরে হচ্ছে নীলা, নীলা আপনারটা সঠিক হয়েছে। ফারহানা, শিবু আপনারটা সঠিক হয়েছে। হৃদয় চক্রবর্তী সঠিক হয়েছে। সুমন দাস, তারপরে কায়েম, বাহ, কায়েমেরটাও কিন্তু সঠিক হয়েছে। জান্নাতুল ফেরদৌস আপু আপনারটাও সঠিক হয়েছে। তারপরে বাক কি বলে বাকিউল ইসলাম খান আপনারটা সঠিক হয়েছে। মুস্তাক, তারপরে আমাদের অনেকে সঠিক বলেছেন। তার মানে এখানে সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে ৬৭ বছর। তাহলে ৬৭ বছর পর্যন্ত একজন বিচারক বিচার কাজ পরিচালনা করতে পারবেন। ৬৭ বছর পর্যন্ত একজন বিচারক কি করতে পারেন? বিচার কাজ পরিচালনা করতে পারবেন। অর্থাৎ তার বয়স অথবা ৬৭ বছর যেটা আগে ঘটে ওই পর্যন্ত হচ্ছে তিনি বিচার কাজ পরিচালনা করবেন। তো আপনাদের প্রাইমারিতে এই বিষয়গুলো হচ্ছে মানে এক কথায় যেহেতু এটা অপশন দেয়া থাকবে, অপশন দিলে হচ্ছে আপনি কনফিউজড হয়ে যান, তাই না? অপশন দিলেই কনফিউজড হয়ে যায় আমি। তো সরকার ব্যবস্থার মধ্যে এই বিষয়গুলো পড়বেন। আরো কিছু বিষয় আছে রিলেটেড, যেমন আমাদের জাতীয় সংসদের প্রতীক বা জাতীয় প্রতীকে তারকা চিহ্ন কয়টি আছে? এটা হচ্ছে 4টি তারকা চিহ্ন আছে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? এটা হচ্ছে সুপ্রিম কোর্ট হলো বাংলাদেশ সংবিধানের রক্ষক। বাংলাদেশের সরকার পদ্ধতি কি? এটা হচ্ছে এককেন্দ্রিক। এটা কিন্তু 44তম বিসিএস এর প্রশ্ন। ঠিক আছে, বাংলাদেশ সরকার পদ্ধতি কি, এটা 44তম বিসিএস এ এসেছিল। তারপরে প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিকল্প সরকারকে কি বলা হয়? এটা হচ্ছে বিরোধী দল। এটাও বিরোধী দল। এটাও কিন্তু আপনাদের বিসিএস পরীক্ষার প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন। আর বিসিএস এর প্রশ্নগুলো আপনাদের প্রাইমারিতে এগুলা কিন্তু কমন আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র কে ছিলেন? হানিফ। এগুলো এক কথায় আপনারা এগুলো পড়ে নেবেন। আপনাদের সরকার ব্যবস্থার মধ্যে আরো কিছু বিষয় আছে, যেমন আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? এটা হচ্ছে একটি মানবাধিকার। ঠিক আছে, মানবাধিকার কমিশন কিন্তু এটি সাংবিধানিক সংস্থা নয়। এটা এটা একটু মাথায় রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ কত? তাহলে এটা হচ্ছে 5 বছর। প্রধান নির্বাচন কমিশন, যেটা হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী, ঠিক আছে, 118 নং অনুচ্ছেদ অনুযায়ী এই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ পেয়ে থাকেন। তারপরে দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমে প্রার্থী হতে পারবেন না। তিনি প্রার্থী হওয়ার প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে তিনি কোনো না কোনো এলাকার ভোটার হতে হবে। এখন আপনি যদি ভোটার না হন তাহলে তো আপনি নাগরিক না। ঠিক আছে, বাংলাদেশের নাগরিক হলে আপনি অবশ্যই ভোট দেওয়ার সেই পারমিশন থাকবে, তাহলে আপনি নির্বাচনও করতে পারবেন। ঠিক আছে, এবং আপনার বয়স, যেমন বাংলাদেশের নির্বাচন করতে হলে কত বছর বয়স লাগে কে বলতে পারবেন? হ্যাঁ, সংসদ নির্বাচন বাংলাদেশে দেখি আপনারা বলেন তো। বাংলাদেশে বাংলাদেশে চেয়ারম্যান চেয়ারম্যান আচ্ছা, বাংলাদেশে এমপি নির্বাচন করতে বয়স দরকার সর্বনিম্ন কত? আচ্ছা, আমি অপশন দিচ্ছি। আমি অপশন দিব হচ্ছে 20 বছর বয়স হলে আপনি এমপি নির্বাচন করতে পারবেন, 25 বছর হলে আপনি এমপি নির্বাচন করতে পারবেন, অথবা 35 বছর হলেই আপনি নির্বাচন করতে পারবেন, অথবা 18 বছর হলেই আপনি এমপি নির্বাচন করতে পারবেন। তাহলে বলেন এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আমাদের নুরুল আলম সিদ্দিক অ্যান্সার করেছেন, নুসরাত জাহান আপু অ্যান্সার করেছেন, আবু সাইদ ভাইয়া অ্যান্সার করেছেন, শহীদ কক্স অ্যান্সার করেছেন, নাইম ইসলাম, আব্দুল কাদির অ্যান্সার করেছেন, তারপর আরাফাত সানি আপনারটা সঠিক হয়েছে, তারপর জয়ন্তা, তারপর হচ্ছে সানি অ্যান্সার করেছেন, সঠিক হয়েছে, ইয়েস। তারপর রোহিত সরকার অ্যান্সার হয়েছে সঠিক, হালিমা সঠিক হয়েছে,
তারপর সুরমা আক্তারেরটা সঠিক হয়েছে, মায়েজ আপনারটা সঠিক হয়েছে, বেলাল রনি সঠিক অ্যান্সার করেছেন, তানি সঠিক অ্যান্সার করেছেন। তারপর হচ্ছে বাকিবিল্লাহ, তারপরে মিরাজ আপনারটা সঠিক হয়েছে, মাজিদ সঠিক হয়েছে, রিনা কায়সার সঠিক বলেছেন, সুমন দাস আপনারটা সঠিক সঠিক হয়েছে। গ্রামের সেই ছেলেটি, এটা কি আইডির নাম আপনার? শামিম বিন ইয়াকুব সঠিক বলেছেন। তারপর যে সালে আক্তার আপনারটা সঠিক হয়েছে। আমাদের আকরাম আপনারটা ভুল হয়েছে, আপনি কি ভুল ইচ্ছা করেই করতেছেন? আমাদের জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে মামুন শেখ, রুবিনা আক্তার, তারপর হচ্ছে আব্দুল্লাহ, অনেকে সঠিক বলেছেন। তাহলে এখানে সঠিক অ্যান্সার আসলে যেটা হবে সেটা হচ্ছে 25 বছর। 25 বছর হলে আপনি এমপি ইলেকশন কেন, আপনি ওই যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, এই চেয়ারম্যানও নির্বাচন করতে পারবেন, অথবা মেম্বার নির্বাচন আপনি করতে পারবেন। ঠিক আছে, আপনি সিটি কর্পোরেশনের নির্বাচনও আপনি করতে পারবেন। যে কোনো নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে হলে 20 বছর লাগে। শুধু রাষ্ট্রপতি হতে হলে, মনে রাখবেন, আপনি যদি রাষ্ট্রপতির হতে চান তাহলে আপনার বয়স লাগবে কত? 35 বছর। তাইলে রাষ্ট্রপতি হতে হলে আপনার বয়স লাগবে 35 বছর। আর 18 বছর কোথায়? ভোটার হতে। তাইলে ভোটার হতে, ভোটার হতে আপনার 18 বছর হতে হবে। এই প্রশ্নটা যে কতবার পরীক্ষা আসছে, এই প্রশ্নটা যে বাংলাদেশে ভোটার হতে সর্বনিম্ন বয়স কত দরকার, তাহলে সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর দরকার। তাহলে আপনি কি হতে পারবেন? ভোটার হতে পারবেন। তাহলে আপনি হচ্ছে 18 বছর হতে হবে। আর আরেকটা বলে রাখি যে প্রধান নির্বাচন কমিশন, যে এই যে প্রধান নির্বাচন কমিশনার হতে কত বছর দরকার, কে বলতে পারবেন? প্রধান নির্বাচন কমিশনার হতে দরকার কত বছর? 50 বছর। ঠিক আছে, প্রধান নির্বাচন কমিশনার হতে আপনার বয়স দরকার হবে 50 বছর। তখনই আপনি প্রধান নির্বাচন কমিশনার হতে পারবেন। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, আর এটা পরীক্ষাতে আসতে পারে। তাহলে এটা পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন। এটা আপনার স্টার মার্ক দিয়ে রাখেন, স্টার মার্ক দিয়ে রাখেন এগুলো আপনাদের এক কথায়। আর এই বছর তো যেহেতু নির্বাচনের বছর, নির্বাচন কেন্দ্রিক আপনাদের প্রশ্নগুলো হয়ে থাকবে, অনেক অনেক প্রশ্ন আসবে এই নির্বাচন কেন্দ্রিক। সেই জন্য আপনাদেরকে নির্বাচন সম্পর্কে যত ধরনের প্রশ্ন পত্রিকায় আপনাদের আসবে এগুলো নোট করে রাখতে হবে, তারপরে পড়ে ফেলতে হবে। তাইলে জি, রাষ্ট্রপতি 35 আর ভোটার 18। নাসরিন উদ্দিন সঠিক বলেছেন, আপনি সঠিক বলেছেন। তারপরে মরিয়াম খাতুন, তারপর হচ্ছে জেসমিন সুলতানা, আসসালামু আলাইকুম স্যার, অন্য একটা ক্লাস করছিলাম। আচ্ছা, এখন ক্লাসে চলে আসছেন তাই তো? ক্লাসে চলে আসেন। এই ক্লাসগুলো লাইভে করার মজা আলাদা। আপনি হয়তো রেকর্ড করতে পারবেন, রেকর্ড ক্লাস থাকলে রেকর্ড করতে পারবেন। তবে রেকর্ড ক্লাস তো আমাদের পাবলিকে নাও থাকতে পারে, সিক্রেট গ্রুপে থাকবে, ওখানে এসে করতে পারবেন। আর যেহেতু আপনাদের প্রাইমারির জন্য এই ক্লাসগুলো উন্মুক্ত এবং ফ্রি করাচ্ছি আমরা, সুতরাং এই ক্লাসের মধ্যে একটা ক্লাস মিস করে অন্য ক্লাসে যদি আপনি জয়েন করেন তাহলে কিন্তু আপনি ডিসকানেক্ট হয়ে গেলেন। চারোদিকে যখন আপনি দৌড়াদৌড়ি করবেন তখন আর কোনোটাই হবে না। ঠিক আছে, যেমন একবার এক শিকারী কয়েকজনকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। সে একটা গাছের মধ্যে একটা কাঠের তৈরি করা একটা কাক স্থাপন করে তার এক স্টুডেন্টকে বলল যে তুমি এই পিস্তল দিয়ে এবার হচ্ছে কাকটাকে সই করবা, আগে তুমি দেখো তো কি কি দেখতে পাচ্ছ। সে পিস্তলের ওই মাথা দিয়ে সে দেখতেছিল যে সে বলতেছিল যে স্যার আমি দেখতেছি একটা পাতা, একটা গাছ, তারপর হচ্ছে কি একটা কাঠের কাক। বলছে আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসো। আরেকজন আসলো, বলো যে দেখো তো তুমি কি দেখতে পাও, একটা চোখ তুমি বন্ধ করে আরেক চোখ দিয়ে তুমি কি দেখতে পাও দেখো তো। তখন বললো যে স্যার আমি একটা পাতা আর একটা কাক দেখতে পাচ্ছি। বলছে ঠিক আছে, তুমি গিয়ে বসো। আরেকজনকে ডাকলো, ডেকে বললো যে দেখো তো তুমি কি দেখতে পাচ্ছ, এক চোখ বন্ধ করে। বলছে স্যার আমি শুধু একটা পাখি দেখতে পাচ্ছি। বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি এবার গুলি চালাও। কারণ যদি
আপনার লক্ষ্য এতদিকে চলে যায়, তাহলে কিন্তু লক্ষ্যচ্যুত হয়ে যাবেন আপনি। ঠিক আছে, এতদিকে দৌড়াদৌড়ি করা যাবে না, একদিকে একদিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে, তাহলে আপনি স্বীকার করতে পারবেন। ঠিক আছে, আমাদের অধিকাংশ সময় আমরা কেন ব্যর্থ হই? কারণ আমরা অনেকগুলো রাস্তা আমরা জানি বলে, অনেক পণ্ডিত ভাইয়া জানেন না ভাইয়া, আমি এটাও পারি ওটাও পারি, সব পারে উনি, কিন্তু পরীক্ষা দিলে আর রেজাল্ট আর এখানে আর আসে না। সেই জন্য বেশি না দৌড়দৌড়ি করে ঠান্ডা মাথায় একটা বার একটু ভাবেন যে আপনি যে পড়ছেন আসলে কি যথাযথভাবে আমি পড়ছি কিনা। যদি দেখেন যে যথাযথ না হয়ে থাকে, তাহলে আপনাকে রুটিন করতে হবে এবং আপনার টেবিলের পাশে টানিয়ে রাখবেন আপনি কোনটার পর কোনটা পড়বেন, কত ঘন্টা করে পড়বেন, বাংলা কত ঘন্টা পড়বেন, ইংরেজি কত ঘন্টা পড়বেন। এই জিনিসগুলো যখন আপনার প্ল্যান থাকবে এবং টেবিলের পাশে যখন লেখা থাকবে, তখন পড়ার একটা আনন্দ পাবেন এবং কি পড়াটা উৎসাহ পাবেন, আপনি দিকভ্রান্ত হবেন না, আপনার ব্রেন দেখবেন যে অর্গানাইজ করে ফেলেছে। ঠিক আছে, ওই টাইম অনুযায়ী দেখবেন আপনি সবকিছু ফ্রি হয়ে টেবিলে চলে আসতেছেন। ঠিক আছে, সুতরাং গুছাতে হবে। আমাদের অধিকাংশই যে কাজটা করি সেটা হচ্ছে আমরা অনেক কিছু বুঝতে গিয়ে দেখা যায় মূল জিনিসটা আমি হারিয়ে ফেলি। আমাকে একবার হচ্ছে শিক্ষক হতে হবে, আবার একজন ব্যাংকে চাকরি পেয়েছে, আবার নিজের কাছে মনে হয় যে না আমি ব্যাংকার হতে হবে, আবার একজন বিসিএস ক্যাডার হয়েছে, মনে হয় যে না আমি বিসিএস ক্যাডার হতে হবে, একজন হচ্ছে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি পেয়েছে, আমাকে ওখানে চাকরি পাইতে হবে, 10 লাখ টাকা বেতন আমাকে আর্ন করতে হবে। এই যে আপনি চারদিকে ছুটাছুটি করার কারণে আসলে একটাও হয় না। আসলে আপনি কি চান? আমি অনেককে জিজ্ঞেস করেছি, অনেক ভাই বোনকে জিজ্ঞেস করেছি চাকরি প্রার্থীর, যে আপনি আসলে কি হতে চান? বলছে যে কোনোটা সরকারি চাকরি হলেই হবে। এই ভাই বোনের আর চাকরি হবে না। আপনি টার্গেট করতে হবে, আপনি আসলে কি চান। তো আমরা যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই। আমরা বলছিলাম সরকার ব্যবস্থার মধ্যে এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব সহকারে পড়তে হবে। সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছে সরকার প্রধান, যার মেয়াদ হচ্ছে 5 বছর, যিনি 5 বছরের জন্য তিনি নির্বাচিত হয়ে থাকেন। রাষ্ট্রপতিকে কে শপথ পড়ান এটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, যিনি প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ পড়ান, অনেকে স্পিকার মেরে দিবে। বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে। জাতীয় সংসদের যারা সদস্য অর্থাৎ এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের সরাসরি ভোটে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন। তারপরে জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ বৈঠকের দিন হতে রাষ্ট্রপতি নির্বাচিত হন 30 দিনের মধ্যে, অর্থাৎ 30 দিনের মধ্যেই রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হয়। ঠিক আছে, তাইলে তিনি আবার কি করেন? সংসদ আহ্বান করেন, সংসদ ভেঙে দেন। দেখেন, রাষ্ট্রপতির যে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ প্রয়োজন হয় না, 56(3) অনুচ্ছেদ অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দেন, প্রধান বিচারপতি নিয়োগ দেন, এই দুই ক্ষেত্রে কারো সাথে পরামর্শ করতে হয় না। রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের কাছে, কারণ কি? এই স্পিকার হচ্ছে সংসদের সভাপতি। তাইলে মনে রাখবেন, যদি পরীক্ষাতে আসে আমাদের জাতীয় সংসদের সভাপতি কে, তাহলে জাতীয় সংসদের সভাপতি যিনি, তিনি হচ্ছেন স্পিকার। এই যে স্পিকার, তিনি হচ্ছেন জাতীয় সংসদের সভাপতি। অনেকেই এটা ভুল করবেন, অনেকে হয় প্রধানমন্ত্রী অথবা কেউ রাষ্ট্রপতিকে দিয়ে আসবে। ঠিক আছে, যেমন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাতে আপনারা ভুল করবেন। যেমন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় মন্ত্রণালয়ের প্রধান কে, মন্ত্রণালয়ের প্রধান, একটু কন্ট্রোল করেন দেখি কে বলতে পারেন এটা। মন্ত্রণালয়ের প্রধান কে? আমি অপশন দিচ্ছি, দিব হচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, প্রধানমন্ত্রী। আমি অপশন দিব হচ্ছে সংসদ সদস্য, তারপরে অর্থাৎ এমপি, তারপরে আমি অপশন দিব হচ্ছে সচিব, তারপরে আমি অপশন দিব হলো রাষ্ট্রপতি। ঠিক আছে, তারপরে আমি কি আরেকটা অপশন দিব? নাই।
দেখি এখানে অ্যান্সার করেন তো। সঠিক অ্যান্সার কে করতে পারবেন? আমাদের জাকিয়া সুলতান অ্যান্সার করেছেন, পাপিয়া তালুকদার অ্যান্সার করেছেন, রেজাউল করিমা অ্যান্সার করেছেন, সাদিক মোস্তফা। হ্যাঁ, সাদিক মোস্তফার অ্যান্সারটা হয়েছে। তারপরে ফরিদ, তারপরে মিনহাজুল ইসলাম বলেছেন সচিব, আবার কেউ বলেছেন হিমেল হাওয়া বলেছেন প্রধানমন্ত্রী, আদিবাস চৌধুরী রিয়া বলেছেন প্রধানমন্ত্রী, আমাদের লাবলু তিনি বলেছেন তারপরে আমাদের ঝরাপাতা অ্যান্সার করেছেন প্রধানমন্ত্রী, তারপরে রোহি সরকার অ্যান্সার করেছেন প্রধানমন্ত্রী। আচ্ছা, আসলে কি প্রধানমন্ত্রী? সালেহ আক্তার, আমাদের আশিক আশিক বলেছেন সচিব, ইলিয়াস রবিন বলেছেন প্রধানমন্ত্রী, সাইফুল অনেকেই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলতেছে, যে হয়তো আমি বললে ভাইয়া বুঝি ভয়ে বলে ফেলে প্রধানমন্ত্রী। হ্যাঁ, আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ একজনের উত্তর হয়নি। মনে রাখবেন, মন্ত্রণালয়ের যিনি প্রধান তিনি হচ্ছেন মন্ত্রী বা মিনিস্টার। ওই মন্ত্রণালয়ের, ঠিক আছে, বাংলাদেশে যে কটা মন্ত্রণালয় আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের যিনি প্রধান তিনি হচ্ছেন মন্ত্রী। ঠিক আছে, এই মন্ত্রী হচ্ছেন মন্ত্রণালয়ের প্রধান। আর সচিব, তাইলে এখানে উত্তর হচ্ছে নাই, উত্তরটা কিন্তু দেয়া নাই। তাইলে সচিব কি? প্রশাসনিক প্রধান। তাহলে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান যিনি, মন্ত্রণালয়ের প্রশাসনিক মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান যিনি তিনি হচ্ছেন সচিব বা সেক্রেটারি। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান যিনি তিনি হচ্ছেন মূলত সচিব বা সেক্রেটারি। আর মন্ত্রণালয়ের প্রধান যদি বলা হয় তিনি হচ্ছেন কে? মন্ত্রী। তিনি হচ্ছেন মন্ত্রী। তাহলে অনেকে অ্যান্সার করেছেন, আবার অনেকে ভুল অ্যান্সার করেছেন। তারপরে আমাদের ধ্রুব দেবনাথ অ্যান্সার করেছেন, ফাউজিয়া পারভিন অ্যান্সার করেছেন নাই। থ্যাংক ইউ সো মাচ। এটা আপনারটাই হয়েছে, অনেকেরটাই ভুল হয়েছে। একজন বলছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন উনার মন্ত্রণালয়ের প্রধান, পররাষ্ট্রমন্ত্রী উনার মন্ত্রণালয়ের প্রধান। তাহলে মন্ত্রণালয় তো আলাদা আলাদা, তাই না? তো থ্যাংক ইউ। তারপরে আমাদের ইলিয়াস ইলিয়াস রবিন বলেছেন নাই। এই তো হয়েছে। যারা যারা ভুল অ্যান্সার করেছেন এই সঠিক অ্যান্সারটা করে ফেলেন। সঠিক অ্যান্সার হচ্ছে নাই, অথবা লিখেন মিনিস্টার বা মন্ত্রী। তাহলে এরকম কনফিউজিং কিছু প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আটকায় দেওয়ার জন্য এগুলো করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি সম্পর্কে আপনাদেরকে নলেজ অর্জন করতে হবে, রাষ্ট্রপতির কাজ কি কি এই বিষয়গুলো পড়তে হবে। তারপরে প্রধানমন্ত্রী, একটি রাষ্ট্রের, বাংলাদেশের প্রধান যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছে মন্ত্রী পরিষদের প্রধান। ঠিক আছে, যদি এরকম প্রশ্ন আসে যে মন্ত্রী পরিষদের প্রধান কে, ঠিক আছে, বা মন্ত্রিসভার, দেখেন যদি বলা হয় মন্ত্রিসভার প্রধান কে, তাহলে মন্ত্রিসভার প্রধান, নট মন্ত্রণালয়ের প্রধান। তাহলে মন্ত্রিসভার প্রধান যদি বলা হয় তখন হবে প্রধানমন্ত্রী। ঠিক আছে, তখন হবে কি? প্রধানমন্ত্রী। এই জিনিসগুলো স্পষ্ট থাকতে হবে, এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে আপনার। তাহলে মন্ত্রিসভার প্রধান যিনি তিনি প্রধানমন্ত্রী, আর মন্ত্রণালয়ের প্রধান যিনি তিনি হচ্ছেন মন্ত্রী। ওই সংশ্লিষ্ট মন্ত্রী হচ্ছেন মন্ত্রণালয়ের প্রধান। আর মন্ত্রিসভার প্রধান যিনি তিনি হলেন প্রধানমন্ত্রী। তারপর প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের নাম হচ্ছে গণভবন। আর রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? এটা আপনাদের কাছে রেখে গেলাম, আপনারা অ্যান্সার করবেন। আর প্রধানমন্ত্রীর বাসভবনের নাম এটা হচ্ছে গণভবন। বর্তমানে এটা জাদুঘর বানানোর পরিকল্পনা চলছে। বর্তমানে জাদুঘরে রূপান্তর, ঠিক আছে, জাদুঘরে রূপান্তর করা হয়েছে। তাহলে এই প্রধানমন্ত্রীর যে সরকারি বাসভবন গণভবন এটা বর্তমানে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এটা কোথায় বলেন তো? এটা হলো শেরে বাংলা নগরে। তাহলে গণভবনের অবস্থান কোথায়? এটা হলো শেরে বাংলা নগরে। আর প্রধানমন্ত্রীর কার্যালয় যেটা সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফিস। এই যে প্রাইম মিনিস্টার অফিস, এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম, গণভবনের ভিতরে এটা। তো এটা তেজগাঁওয়ে। তারপরে দেখেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, উনি কিন্তু প্রথম।
ঠিক আছে, প্রথম যিনি তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তারপর মন্ত্রিসভার সভাপতি প্রধানমন্ত্রী, এটা অলরেডি ওই যে লিখেছি, এই পয়েন্টটা আমি লিখে দিয়েছি, কারণ এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে যে কটা মার্ক করে দিলাম এই কটা একটু গুরুত্ব সহকারে পড়বেন। ঠিক আছে, গুরুত্ব সহকারে পড়বেন এগুলো, কারণ এগুলো পরীক্ষাতে আসবে। তারপরে আসেন আপনাদের প্রধানমন্ত্রীর পদাধিকার বলেন, যে সকল ডিপার্টমেন্টের তিনি প্রধান। দেখেন, প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, যেটাকে একনেক বলা হয়, ঠিক আছে, এটার প্রধান হলেন প্রধানমন্ত্রী। তারপরে জাতীয় অর্থনৈতিক পরিষদ নেক, এটার প্রধানও কি প্রধানমন্ত্রী। তারপরে জাতীয় প্রশাসন পুনর্গঠন সংস্কার বাস্তবায়ন কমিটি, এইটার প্রধানও কিন্তু প্রধানমন্ত্রী। বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, এটার প্রধানও প্রাইম মিনিস্টার। তারপরে জাতীয় পরিবেশ কমিটি, জাতীয় রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি, জাতীয় পর্যটন পরিষদ, জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ, এটা কিন্তু পরীক্ষাতে আসছিল। ঠিক আছে, যে এটা কোন মন্ত্রণালয়ের অধীনে বা এটার প্রধান কে। জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ, এটার প্রধান যিনি, তিনি হচ্ছেন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। ঠিক আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন, এগুলো কাজে লাগবে। একসাথে এগুলো কোথাও নাও পাইতে পারেন, এগুলো যেহেতু নোট করা, সেজন্য এই নোটগুলো আপনারা রাখবেন। আর অবশ্যই এগুলো পিডিএফ দেওয়া হবে আপনাদের, আমাদের যে সিক্রেট গ্রুপ আপনাদেরকে অ্যাড করা হয়েছে, সেখানে আপনাদেরকে পিডিএফ আকারে দেয়া হবে, ওখান থেকে আপনারা এগুলো পারবেন পড়ে নিতে। আর যারা লাইভে আছেন এর স্ক্রিনশট দিয়ে ফেলেন, মানে আজকের মধ্যে এটা হজম, ঠিক আছে, আজকে রাতের মধ্যে এটা হজম করে ফেললেন। আচ্ছা, এবার আমরা একটু কয়েকটা প্রশ্ন সলভ করি। এতক্ষণ যে আমরা পড়লাম, দেখি কয়জনে পারি এই প্রশ্ন সলভিং। আপনারা দেখে অ্যান্সার করেন তো। বিশ্বের প্রথম লিখিত সংবিধান, এটা আমি আশা করি যে সবাই অ্যান্সার করবেন, সবাই। বিশ্বের প্রথম লিখিত সংবিধান, এটা কি হুদাইবিয়ার সন্ধি, নাকি মদিনা সনদ, নাকি মেঘনা কার্টা, নাকি বাংলাদেশের সংবিধান? তাহলে বলেন এখানে আসলে সঠিক অ্যান্সার কোনটা হবে? স্যার পিডিএফ, অবশ্যই পিডিএফ দেওয়া হবে আপনাদের গ্রুপে। আপনাদের গ্রুপে লিংক দেয়া আছে, ওই লিংকে গিয়ে আপনি অ্যাড হয়ে নেন। আপনাদের গ্রুপে অ্যাড নেই, দয়া করে অ্যাড করেন। আচ্ছা, লিংক গ্রুপে দেয়া আছে, আমরা আবারও দিয়ে দিব, ওখানে গিয়ে আপনি অ্যাড হয়ে নিন, সাইদুল স্যারের পেজের মধ্যে অ্যাড হয়ে যান। আচ্ছা, এখানে অ্যান্সার করেছেন নীলা, লাবলু, পাপিয়া তালুকদার অ্যান্সার করেছেন খ। তারপরে এখানে আরিফা, আফরিন অ্যান্সার করেছেন। তারপরে এখানে মাকসুদুর রহমান, নদী আক্তার, রেজাউল করিম, তারপরে মহিলা সারা অ্যান্সার করেছেন। আফরুজা আক্তার অ্যান্সার হয়েছে, সঠিক হয়েছে আপনাদেরগুলো, অনেকেরটা সঠিক হয়েছে। তার মানে যারা প্রথমেই ক্লাসটি মনোযোগ সহকারে করেছেন তারাই দেখেন উত্তরগুলো পারতেছেন। যারা কিন্তু প্রথমেই মনোযোগ দেননি তারা পারবেন না। তো এটা সঠিক অ্যান্সার কোনটা? এটা সঠিক অ্যান্সার হচ্ছে মদিনা সনদ। এটা সঠিক অ্যান্সার হবে মদিনা সনদ। আচ্ছা, তাহলে এটা অনেকের হয়েছে, ইমরান হোসেন, আব্দুর রাকিব, রবিন, তারপরে হচ্ছে আয়েশা তাবাসসুম, অনেকেরটা হয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন আসেন, দেখি 2 নম্বর প্রশ্নটা কারা কারা পারবেন। জাতীয় সংবিধান দিবস কত তারিখ পালিত হয়? আমাদের সংবিধান দিবস কত তারিখে পালিত হয়? এটা 3 ডিসেম্বর, 3 নভেম্বর, 4 ডিসেম্বর, 3 নভেম্বর, কোনটা হবে বলেন দেখি, এটা অ্যান্সার করেন তো। বাহ, অনেকেই অ্যান্সার করেছেন খ, অ্যান্সার করেছেন 3 নভেম্বর। হ্যাঁ, জাতীয় সংবিধান দিবস, তাই তো, সংবিধান দিবস হচ্ছে 3 নভেম্বর। ইলিয়াস, রবিন, তারপরে হচ্ছে মোতালেব, ফারুক, এই তো একজন অ্যান্সার করেছেন, আন্দাজে অ্যান্সার করেছেন আপনারা, আমি জানি অনেকেই অ্যান্সার করেছে। নীলিমা কাজমা, আপনারটা সঠিক হয়েছে, কারণ এখানে কিন্তু সঠিক অ্যান্সার দেয়া নেই, এখানে সঠিক অ্যান্সার দেয়া নেই, এখানে ভুল হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? সেটা হবে 4 নভেম্বর। তাহলে 4 নভেম্বর হচ্ছে সঠিক হবে।
ঠিক আছে, 4 নভেম্বর আমাদের সংবিধান দিবস। 4 নভেম্বর হলো সংবিধান দিবস। আচ্ছা, তারপরের প্রশ্ন। আচ্ছা, এইটুকু আমরা আপাতত আর যেতে চাই না। আজকের ক্লাসটি আপনাদের কেমন ছিল বলেন? এই ক্লাসগুলো কি আপনাদের দরকার আছে? আমরা যে আপনাদের জন্য এত আয়োজন করেছি প্রাইমারির ফ্রি ফুল কোর্সটা, একবারে বলা চলে যে এটা ফ্রি করা। আমরা তো 1 টাকা আপনাদের কাছে নিচ্ছি না। আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে উপকার হয় সেই জন্য মূলত আমরা এই ক্লাসগুলো ফ্রি করে দিয়েছি আপনাদের। এবং কি আমাদের কিছু সিক্রেট গ্রুপও ক্লাস হচ্ছে, এগুলো 1 টাকাও লাগে না আপনাদের, ঠিক আছে, প্রাইমারির জন্য। কিন্তু আপনারা যদি এখান থেকে প্রশ্ন আসে, ইনশাল্লাহ আপনারা আশা করি যে পারবেন। আরেকটা বিষয় একটু বলে রাখি, আমাদের এখানে প্রাইমারি সম্পূর্ণ কোর্সটা তো ফ্রি করাচ্ছি। কেউ যদি স্পেশালি শুধু ইংরেজিতে দক্ষ হতে চান, যে ভাইয়া আপনাদের প্রাইমারি তো আছেই, কিন্তু এমনি কোনো কোর্স আছে কিনা যেটা আমি কিনে নিতে চাই বা ভর্তি হতে চাই, আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ইংলিশের একটা কোর্স আছে আমাদের, সেটা হচ্ছে বেসিক কোর্স। এই বেসিক কোর্স মানে হচ্ছে আপনাকে বাংলাদেশের যতগুলো চাকরির পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে ইংলিশ কিন্তু মাস্ট। সুতরাং এই একটা কোর্সের মধ্যে বিসিএস 10 থেকে 20তম গ্রেড, এখানে হচ্ছে নিবন্ধন, এখানে হচ্ছে প্রাইমারি, এখানে হচ্ছে সব বলা চলে অল জব এবং অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, যেটা হচ্ছে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা অন্যান্য কলেজের মধ্যে আপনি অ্যাডমিশন টেস্ট দিতে চান, সেক্ষেত্রে আপনার ইংলিশটা হচ্ছে কম্পালসারি। সুতরাং ইংলিশে যদি আপনি বেসিক দুর্বল হয়ে থাকে, তাহলে আপনি আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারেন। আমরা একবারে বেসিক থেকে আপনাকে পড়াচ্ছি। বেসিক কোর্সটা নাম হয়েছে অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। এটা হচ্ছে আমরা নতুন শুরু করেছি, তবে এর পূর্বে 9,500 স্টুডেন্ট এই কোর্সটাতে ভর্তি হয়েছে। ওই ক্লাসটা আমরা আপনাদেরকে আবার নতুন করে ভর্তি করাচ্ছি যারা ভর্তি হতে চায়। আপনাদের জন্য এই কোর্সের পরিচিতিটা একটু বলে দেই। এটা হচ্ছে নিউ কোর্স। এই কোর্সটাতে পূর্বের ক্লাসের 70টি রেকর্ডেড ক্লাস আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যদি ভর্তি হন এখানে। আর নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস পাবেন এখানে। মোট 140টি লাইভ ক্লাস আপনি আমাদের এই কোর্সের মধ্যে পাবেন। সকল ক্লাস রেকর্ড থাকবে, যে কোনো সময় আপনি টেনে টেনে সময় নিয়ে দেখতে পারবেন। আর প্রতিটা ক্লাসের উপরে পরীক্ষা হবে। আপনি যদি আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে চান, যদি মনে হয় যে না ভাইয়া আপনাদের ক্লাসগুলো ভালো লাগে আমার, আমি বুঝি অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় এখানে সহজভাবে বোঝানো হয়, তাইলে আপনি আস্থা রাখতে পারেন, এখানে নিশ্চিন্তে আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের কোর্স ফি আমরা নির্ধারণ করেছি 1500 টাকা, কিন্তু লাইভে ভর্তি যারা হয় তারা হচ্ছে 750 টাকা। ঠিক আছে, 750 টাকা নিচে দেওয়া নাম্বারে আপনি যদি পাঠিয়ে দেন তাহলে আমরা আপনাকে অ্যাড করে নিব। কিন্তু যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা তো আমাদের মেম্বার, তারা তো কোনো না কোনো ভাবে আমাদের সদস্য হয়ে গিয়েছেন, তাই না? আপনাদের সম্মানার্থে আমরা লাইভ চলাকালীন সময়ে আমি জাস্ট 15 মিনিট সময় দিব। এই 15 মিনিটের মধ্যে কেউ যদি ভর্তি হয় তাহলে তার কাছ থেকে 699 টাকা আমরা ভর্তি করিয়ে নিব। 699 টাকা আপনি পাঠিয়ে পেমেন্ট ডান লিখবেন এই নাম্বারে। ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে। তাহলে আমরা সাথে সাথে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবে, এখনই অ্যাড করে দিব। তবে অবশ্যই পেমেন্টটা লিখবেন লাস্ট 3 ডিজিট, এটা লিখতে ভুলবেন না। এটি হচ্ছে আপনার ধরেন রসিদ, যেমন আপনি যদি অফলাইনে ভর্তি হতেন আপনার রসিদ কোনটা, এটা সেম অবস্থা। আপনি হচ্ছে লাস্ট 3 ডিজিট এবং পেমেন্টটা লিখলেই আমরা বুঝে নেব যে আপনি আমাদের টাকা পাঠিয়েছেন, আপনাকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড দিতে বাধ্য। তাহলে এই অফারটা আমি জাস্ট 15 মিনিটের জন্য দিচ্ছি। এই 15 মিনিটের মধ্যে কেউ যদি হন তাহলেই শুধু তাদের জন্য 699 টাকা। এটা জাস্ট নামে মাত্র, আমরা নামে মাত্র হচ্ছে আপনাদের এই ফিটা নিচ্ছি, যেখানে মূলত আপনার দেখেন অল জব বলতে বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষাতে আপনি এখান থেকে কোর্স করার পরে এই 140টা ক্লাস করার পরে আপনি ইংলিশে ভালো করতে পারবেন। আরেকটা হচ্ছে অল এডমিশন, যারা হচ্ছে গ্রামার এর কারণে খুব বিপাকের মধ্যে আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি যুক্ত হতে চান, কিন্তু ভর্তি পরীক্ষা দিতে চান, কিন্তু গ্রামারের এমন একটা প্যারা, ইংলিশের এমন একটা প্যারা,
এটার কারণে আপনার অন্যান্য সাবজেক্টের পর্যন্ত প্রিপারেশনটা আপনি নিতে পারছেন না ওইভাবে, তার জন্য মূলত হচ্ছে এই কোর্সটা। অথবা কেউ যদি স্কুলে অথবা কলেজে পড়েন কিন্তু গ্রামারে আপনার তো ভালো না, বেসিকটা আপনার অত একটা ভালো না, আপনার জন্য হচ্ছে এই কোর্সটি। আপনি আপনারা শুনে খুশি হবেন, আমাদের এখানে অনেক শিক্ষক, অনেক শিক্ষিকা, অনেক ম্যাডাম স্যার, অনেক কলেজের প্রফেসর পর্যন্ত এই কোর্সটাতে ভর্তি হয়েছে। ঠিক আছে, আমাদেরকে যদিও তাদের পরিচয় লুকিয়ে ছিল, পরবর্তীতে আমাদের প্রতি ভালোবাসার স্বরূপ উনি আমাদের ফোন দিয়ে জানিয়েছে, স্যার আমি অমুক কলেজের মধ্যে কিন্তু আছি ইংলিশ টিচার হিসাবে, আপনাদের এই কোর্সটা করে আমি খুবই উপকৃত হয়েছি। সুতরাং সেই স্যাররা যেহেতু এখানে ভর্তি হচ্ছেন, বিভিন্ন ভাই এবং বোনেরা একটা এখানে ভর্তি হতে তারা আগ্রহী এবং হয়েছে, ঠিক আছে, সুতরাং আপনিও এখানে নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আপনার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার দায়িত্ব আমরা নিব। আচ্ছা, এটা একটু ডিউরেশনটা বাড়িয়ে দিবেন। আচ্ছা, আমরা একটু দেখে নেই আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছে, টাকা পাঠিয়েছেন। অলরেডি যারা টাকা পাঠিয়েছেন তাদের মধ্যে একটু দেখি, পেমেন্ট ডান লিখতে হবে, হ্যাঁ পেমেন্ট ডান লিখতে হবে। আচ্ছা, আমাদের যারা যারা টাকা পাঠিয়েছেন এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ, জি 005 থেকে এসেছে, আলহামদুলিল্লাহ 11 থেকে এসেছে, টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা টাকা পাঠিয়েছেন নো টেনশন, আমরা এখনই গ্রুপে অ্যাড দিচ্ছি, এখনই। তারপর 350 থেকে এসেছে, তারপরে হচ্ছে 229 থেকে এসেছে, তারপর হচ্ছে 252 থেকে এসেছে, তারপর হচ্ছে 901 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হলো 771 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 289 থেকে টাকা এসেছে, আমরা এই টাকাগুলো পেয়েছি আপনারা ভর্তি হয়েছেন বলে। কিন্তু পেমেন্ট ডান লিখতে হবে, হ্যাঁ এটা গ্রুপের মধ্যে পেমেন্ট ডান লিখলে আমরা এখনই আপনাকে অ্যাড করে দিচ্ছি। কোনো প্রকার যাচাই বাছাই বেশি একটা করতে হচ্ছে না, কারণ আপনার পেমেন্ট ডান আর এখানে লাস্ট ডিজিটটা চেক করে এখনই আমরা কিন্তু অ্যাড করে দিতে পারছি। ঠিক আছে, এই ক্লাসটি আপনাদের জীবনে একটা সম্পদ হিসেবে থাকবে। দেখা যাচ্ছে যে আপনার কাছে মনে হতে পারে 699 টাকা, বলা হয়ে থাকে এরকম যারা যারা ক্লাস করেছে যে ভাইয়া আপনাদের এখানে প্রথম ক্লাসটা করে আমার 699 টাকা আমি উসুল হয়ে গেছে। ঠিক আছে, এত ইফেক্টিভ, এত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই ক্লাসটি। সুতরাং আপনার জন্য এটা খুবই জরুরি, এবং এই ক্লাসটি যদি আপনি করেন আপনি টিউশন করাতে পারবেন, আপনি আমাদের মতো প্ল্যাটফর্মে এসে পড়াতে পারবেন। ঠিক আছে, অনেকে চাকরি না হলেও ইংলিশে যে স্কিলটা আছে এটাকে অ্যাপ্লাই করে আপনি কিন্তু অন্যান্য স্টুডেন্ট পড়াতে পারছেন, তারপর টাকা ইনকাম করতে পারছেন। সুতরাং ইংলিশ এবং গণিত এমন গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এগুলো দিয়ে কিন্তু আপনি যদি চাকরি নাও পান তারপরে আপনি স্টুডেন্ট পড়িয়ে পড়িয়েও আপনি লাইফ চালাতে পারবেন, অন্য অন্য সরকারি চাকরিজীবী বা প্রাইভেটের চাকরিজীবীদের চেয়েও ভালোভাবে। ঠিক আছে, সুতরাং আপনারা যারা এই ইংলিশের দুর্বলতা আছে, এটা আসলে গোপন রাখার বিষয় না। আপনি এমন জায়গায় গিয়েছেন সেখানে সবাই ইংলিশে কথা বলে, আপনি হাঁ করে তাকিয়ে আছেন। ঠিক আছে, আপনি একটা পরীক্ষা দিয়েছেন, আপনার সব সাবজেক্টে আপনি ভালো, অঙ্কে ভালো, বাংলাতে ভালো, সাধারণ জ্ঞানে ভালো, বিজ্ঞানে ভালো, কিন্তু ইংলিশে আসলে আপনি কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সুতরাং এই যে একটা সমস্যা আপনার, এটা কি আসলে ক্যান্সারের মতো সমস্যা না? সুতরাং ইংলিশ হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের দুর্বলতা মানে অন্যান্য সাবজেক্টকে প্রভাবিত করে। তাই আপনাকে এই সমস্যা বেশি দিন রাখা যাবে না। আপনার এখানে 4টে স্কিল, রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং, এই 4টা স্কিল যারা ভালো তারা বাংলাদেশে কেন, বাংলাদেশের বাইরে গিয়েও তারা হচ্ছে সফল কাম। বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে গিয়েও কিন্তু তারা সফল কাম হচ্ছে এই 4টা স্কিল যাদের কাছে আছে, রিডিং, লিসেনিং, স্পিকিং এবং রাইটিং। ঠিক আছে, সুতরাং আপনারা যারা মনে করেন যে ইংলিশে আপনার খুব দুর্বলতা আছে, গ্রামার হোক, সেটা আপনার ওয়ার্ড মিনিং এ, অনেকে আছে প্যাসেজ পরে বুঝতে পারেন না। ঠিক আছে, এটাও কিন্তু একটা রোগের মতো। আপনি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, যখন একটা প্যাসেজ দেওয়া হয় প্যাসেজটা পড়ে সেটাকে অনুবাদে নিয়ে আসতে পারেন না আপনি, তাহলে বুঝতে পেরেছেন আপনার ইংলিশের স্কিল কোথায় আছে। যে কেউ কারো কাছে কিন্তু আপনি লজ্জা পেয়ে যাবেন।
সুতরাং অফলাইনে আসলে তো হয়তো আপনার কাছে লজ্জা লাগতে পারে, আমি স্যার মানুষ, আমি কেমনে ওখানে গিয়ে ইংলিশ শিখি, এটা প্রেস্টিজে লাগে। সুতরাং অনলাইনে আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ক্লাসগুলো আপনি কিন্তু করতে পারছেন। আপনি জানেন না এক একটা ক্লাসের দাম কত। ঠিক আছে, একটা ক্লাস আপনি করেই দেখেন, একবার ভর্তি হয়ে দেখেন। যদি মনে হয় আমাদের ক্লাস থেকে আপনি শিখতে পারছেন না, যে ভাইয়া আমি ভর্তি হয়েছি কিন্তু আপনাদের এই ইংলিশ ফাউন্ডেশন কোর্স থেকে, সাইদুল স্যারের কোর্স থেকে আমরা আসলে কিছুই শিখতে পারিনি, প্রয়োজনে আমরা রিফান্ড করব আপনাকে। ঠিক আছে, তাহলে লাইভ চলাকালীন সময়ে আপনারা যারা ভর্তি হবেন তাদের জন্য হচ্ছে 699 টাকা, 01767 26 57 58, 26 57 58 এই নাম্বারটাতে 699 টাকা যদি আপনি পাঠান, তাহলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। দেখেন নাম্বার ভুল করবেন না, খুব দ্রুত করতে হবে। আমাদের সাথে অলরেডি এই কোর্সে 9,500 ভাই বোন যুক্ত হয়েছেন। তো আপনাদের এই ক্লাস টাইমটা আপনাদের সাথে আলোচনা করে এবং আপনাদেরকে আমরা হচ্ছে কি শিডিউলটা দিয়ে দিব, কখন কখন ক্লাস নিব আমরা, সপ্তাহে কি কি বার আপনার ক্লাস হবে। এবং আপনি যদি একটা ক্লাস মিস করে ফেলেন, ধরেন অনেকে দেখা যায় যারা চাকরি বাকরি করেন, পার্ট টাইমে জব করেন, তা এখন তো আপনার তো আসলে লাইভে এসে ক্লাস করাটা সম্ভব না ওই টাইমটাতে। আমি বলছি না প্রতিদিন, কিছু কিছু সময়। তো এখন আপনার এই ক্লাসটাকে হারিয়ে গেল না, এখানে রেকর্ড থাকতেছে ক্লাস। সুতরাং রেকর্ড ক্লাসটাও একটা লাইভ ক্লাসের মতোই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এবং সেখানে আপনি কমেন্টস করলেন, তারপর লাইভ ক্লাসে এসে আপনি কিন্তু প্রশ্ন করতে পারছেন। এখানে লিখে দিবেন যে ভাইয়া আমি আপনাদের আপনার গ্রুপে অ্যাড হয়েছি, তারপরে হচ্ছে আমি কোর্সে আছি, আমার এই বিষয়টা একটু সমস্যা আছে, এটা কি রিপিট বলা যায়? সাইদুল স্যার কিন্তু এটা রিপিট বলে। ঠিক আছে, ইভেন ধরে ধরে পড়ায়। আবার দেখা যাচ্ছে যে অনেকে লাইন বাই লাইন অনুবাদ করতে পারে না। ঠিক আছে, এটা একটা সমস্যা। আবার ট্রান্সফর্ম করতে পারে না, ভয়েস চেঞ্জ পারেন। তারপরে যখন পরীক্ষাতে আসে তখন আর আপনি 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক হবে এটা আপনি বের করতে পারছেন না। তাহলে এগুলো হচ্ছে এক একটা স্কিল, এক একটা স্কিল। তো আপনি তো ধরে এগুলো পারবেন না, আপনার তো ফাউন্ডেশন লাগবে। এই কারণে হচ্ছে এখানে ফাউন্ডেশন কোর্স করানো হয়। এইটা মূলত যারা বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা দিবেন, জাস্ট এই কোর্সটা করলেই হচ্ছে যথেষ্ট। ইংলিশের জন্য আপনার আর কোনো কিছু লাগবে না, কোথাও কোর্স করতে হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ। স্যার গ্রুপের লিঙ্ক গুলো একটু দিবেন প্লিজ। আচ্ছা, আপনাকে অবশ্যই দেয়া হবে। পেমেন্টটা লিখেছেন, আমাদের দেখি অনেক ভাই বোন টাকা পাঠায় কিন্তু পেমেন্টটা লিখতেছেন না। যারা যারা পেমেন্টটা লিখতেছেন না আমরা কিন্তু গ্রুপে অ্যাড করছি না। পেমেন্টটা লিখে দিতে হবে, পেমেন্ট ডান লিখে দিতে হবে। যে আলহামদুলিল্লাহ টাকা এসেছে, 84 থেকে টাকা এসেছে, 933 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 2811 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে 212 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 459 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 635 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 143 থেকে আলহামদুলিল্লাহ। আপনারা যে আসলে ইংলিশের প্রতি যে আপনাদের একটা আগ্রহ আছে, একটা টান কাজ করে, এটি হচ্ছে তার প্রমাণ। এই যে আপনারা যে টাকা পাঠাচ্ছেন, আপনারা যে এই যে কত ভাই বোন ভর্তি হয়েছেন আপনারা, এটা দ্বারাই প্রমাণিত যে আপনারা আসলে শিখতে চান। আল্লাহ কিন্তু তাদের সাথে থাকেন না যারা হচ্ছে হতাশ, স্রষ্টা হচ্ছে তাদের সাথেই থাকেন যারা হচ্ছে আশাবাদী। আশা রাখতে হবে। আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলে কি হবে ভাই? হাল ছেড়ে দিলে কিন্তু হবে না। জি ভাই আমরা অ্যাড করবো, এখনই অ্যাড করব। ঠিক আছে, অনেকে মেসেজ করতেছে ভাইয়া আমি কিন্তু টাকা পাঠিয়েছি, অ্যাড করতেছে না কেন? নিশ্চিন্তে থাকেন, আপনাকে অ্যাড করা হবে। কিন্তু দুঃখের বিষয় সত্য, আপনারা অনেকে কিন্তু টাকা পাঠানো সত্ত্বেও আপনারা কিন্তু এখানে পেমেন্ট ডান লিখতেছেন না। হ্যাঁ? দ্রুত করতে হবে, পেমেন্ট ডান লিখে ফেলতে হবে। পেমেন্ট ডান লিখে ফেলেন দ্রুত, পেমেন্ট ডান লিখে ফেলেন। স্যার আমি টাকা পেমেন্ট করেছি 699। জি ভাই, রফিকুল ইসলাম ভাই আপনার টাকা আমরা পেয়েছি, নো টেনশন, নো টেনশন, আমরা পেয়েছি। আপনাকে আমরা এখনই গ্রুপে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এখনই আপনাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি। আর যারা পেমেন্ট ডান লিখে না তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করছি না, অ্যাড করছি না। আচ্ছা, এখানে মেসেজ করতেছে, এখানে করেন। হ্যাঁ, এখানে করেন। ক্লাস শুরু কবে থেকে? আচ্ছা, ক্লাস শুরু কবে থেকে আমরা গ্রুপের মধ্যে দেখেন শিডিউল দেয়া আছে। যারা ভর্তি হয়েছে তাদেরকে আমরা গ্রুপের মধ্যে অলরেডি বলে দিয়েছি।
আচ্ছা, আপনারা যারা বিস্তারিত বিস্তারিত জানতে চান এবং কি আমাদের এই কোর্সে যুক্ত হতে চান, তাদের জন্য আমরা বলবো এই কোর্সের মধ্যে আপনাকে পড়ানো হবে গ্রামার প্লাস ওয়ার্ড মিনিং প্লাস বেসিক বিষয়গুলো, ইংরেজির বেসিক বিষয়গুলো প্লাস লিটারেচারের আপনার যে প্রাথমিক যে ধারণাগুলো, সাহিত্যের, ইংরেজি সাহিত্যের যে প্রাথমিক ধারণা, এটা হচ্ছে আমরা গ্রুপের মধ্যে আপনাদের এই কোর্সের মধ্যে করিয়ে দিব। এটার জন্য অন্য কোথাও আপনার ভর্তি হতে হবে না, আর টাকা খরচ করতে হবে না। 699 টাকার মধ্যেই আপনার কাভার। ঠিক আছে, 699 টাকার মধ্যে আপনাকে আমরা এই সুযোগটা করে দিচ্ছি। আচ্ছা, আর যারা হচ্ছে আর্থিক সমস্যা আছে তাদের জন্য আমরা একটু সুযোগ দিতে চাই, কারণ একটি ভাই বোনও হতাশ হবে না, এটা হচ্ছে আমাদের একটা স্লোগান। যাদের আর্থিক সমস্যা তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এই নাম্বারটাতে, 01767 26 57 58। এই নাম্বারে মেসেজ দিয়ে আপনি হচ্ছে কনফার্ম করেন যে আপনি আমাদের লাইভ ক্লাসে ছিলেন, যে ভাইয়া আমি লাইভ ক্লাসে ছিলাম, আমি আপনাদের কোর্সে ভর্তি হতে চাই, আমাকে একটু অ্যাড করেন, আমার আর্থিক সমস্যা আছে। অথবা এখন তো আসলে বিকাশ বা নগদ আমার মোবাইলের মধ্যে নেই, দোকানও কাছাকাছি নেই, অনেকে প্রত্যন্ত অঞ্চলে আছে কিন্তু এই কোর্সটিতে যুক্ত হতে চায়, এই কোর্সটিতে আপনি যুক্ত হতে চান, তার জন্য মূলত আমরা এই সুযোগটা দিয়েছি। আপনি কমেন্ট করে অন্তত এন্ট্রি করে রাখেন, আপনার নাম এন্ট্রি করে রাখেন, তাহলে আপনাকে 699 টাকার কোর্সে ভর্তি করাবো। আর আর্থিক সমস্যা থাকলে আমরা আরেকটু বিবেচনা ইনশাল্লাহ করব। আচ্ছা, এখানে যারা যারা টাকা পাঠিয়েছেন, এই যে 291 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 850 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 711 থেকে এসেছে, তারপরে 888 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে 591 থেকে এসেছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে 225 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যে কয়েকজন ভাই আমাদের বা বোন টাকা পাঠিয়েছেন তাদেরকে আমরা এখনই গ্রুপে অ্যাড করছি। আর যারা আর্থিক সমস্যা আছে তারা হচ্ছে এই নাম্বারটিতে, অবশ্যই এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, হ্যাঁ, ফোন না, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবেন যে আমি ভর্তি হতে চাই, কিন্তু এখন টাকা নেই, আগামীকাল 11টার মধ্যে আমি টাকা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই মেসেজটা হচ্ছে আপনি এখানে লিখে দেন, আগামীকাল আগামীকাল 11টার মধ্যে আমি টাকা পাঠিয়ে দিব, 699 টাকা আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, তাহলে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে ফেলবো। আচ্ছা, যে নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি, 699 টাকার জন্য, 699 টাকার জন্য এই নাম্বারটি, এই যে 01767 26 57 58, এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে লাস্ট 3 ডিজিট পাঠাতে ভুলবেন না, লাস্ট 3 ডিজিট স্ক্রিনশট অবশ্যই দিবেন, স্ক্রিনশট অবশ্যই লাগবে। আমি পেইড বেসে ভর্তি হয়েছি কিন্তু কোনো রেকর্ড ক্লাস পাচ্ছি না, কিভাবে পাবো? আপনি একটা মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, অবশ্যই আমাদের যদি পেইড বেসে অর্থাৎ সাইদুল স্যারের কোর্সে যদি আপনি ভর্তি হয়ে থাকেন, অবশ্যই আপনি ক্লাসগুলো পাবেন। কেন পাবেন না রেকর্ডেড ক্লাস? আমাদের কি লস বলেন? টাকাটা 1 ঘন্টা পরে দিতে হবে তো, আচ্ছা দেন, নো টেনশন, আমরা এটা মেসেজ করে, আপনি মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি দিচ্ছি, 1 ঘন্টা পরে দিচ্ছি, এটা মেসেজ দিয়ে রাখলে আমরা এটা নোট রাখবো। আচ্ছা, যারা ভর্তি হতে চায় মেসেজ লিখেছেন, নো টেনশন, আমরা আপনাকে নোট রাখতেছি, কিন্তু আমাকে গ্রুপে জয়েন করা হয়নি। আচ্ছা, পাহাড়ি পথ বলছে গ্রুপে অ্যাড করা হয়নি, কেন অ্যাড করা হবে না? আপনি একটু মেসেজ দিয়ে রাখেন তো, আপনি স্ক্রিনশটটা পাঠান, যে নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন স্ক্রিনশটটা দেন। এই জন্য তো বলি, সাথে সাথে যারা এই যে এখন টাকা পাঠাচ্ছেন আপনারা, এই যে অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন কিন্তু এখানে পেমেন্টটা লিখতেছেন না, তাহলে এটা একটা ঝামেলা না? এটা হচ্ছে আপনি তো
দেখা যাচ্ছে যে অ্যাড করতে পারছি না আমরা। অনেক ভাই বোন যেহেতু একসাথে টাকা পাঠাচ্ছে, একসাথে ভর্তি হচ্ছে, এই কারণে আমাদের একটু সমস্যা হয়। তো এই কারণে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে স্ক্রিনশট রেখে দিবেন। আমরা যখনই চাইবো স্ক্রিনশটটা আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে দিয়ে দিবেন, তাহলে আমরা দেখে চেক করে আপনাকে গ্রুপে সাথে সাথে অ্যাড করে দিব। আর যারা এখনই পেমেন্ট ডান লিখতেছেন, ঠিক আছে, তাদেরকে তো আমরা গ্রুপে অ্যাড করে ফেলেছি, আপনি দেখেন। অবশ্যই যারা হচ্ছে আমাদের এখানে মেসেজ দিয়েছেন, অনেকে দেখা যাচ্ছে যে বলতে চাচ্ছেন না, আপনার ভিতরে অনেক ইচ্ছা আছে এই কোর্সটি করার, কিন্তু আপনি এটা বলতে চাচ্ছেন না। নো টেনশন, আমাদের হোয়াটসঅ্যাপে বলবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলবেন যে ভাইয়া আমি আসলে যুক্ত হতে চাই, কিন্তু আমার আমি ওখানে বলতে চাই না, কিন্তু হোয়াটসঅ্যাপ আমি বলেছি, আমাকে দেখেন কনসিডার করা যায় কিনা। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে, সর্বোচ্চ চেষ্টা করব।